আসসালামু আলাইকুম। আজকে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজের ইংরেজি অংশের আমরা সমাধান দেখব এবং আমরা উপলব্ধি করার চেষ্টা করব যে কীভাবে পড়লেই আমরা খুব সহজেই এটার উত্তরগুলো আমরা করতে পারি। রাইট? তো আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আবদুল্লাল মোহাইমিনুল ইসলাম। সবাই আমাকে মোহাইমিনুল নামেই চেনে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রায় ১৫ বছর ধরে পড়াচ্ছি। ইংলিশ পড়াচ্ছি। তো আপনারা যে বড়, বড় প্ল্যাটফর্ম যেগুলো দেখেন সেগুলোর সাথে অনেকদিন যাবতই যুক্ত ছিলাম। যেমন বিসিএসের ক্ষেত্রে আমি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যেখানে পড়ে, সেই জায়গাটাতে আমি দীর্ঘদিন পড়িয়েছি এবং আমার সবচেয়ে বেশি অ্যাট্রাকশন ছিল যেই জায়গাটাতে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে। সুতরাং আমি সবচেয়ে বেশি সময় ইউনিভার্সিটি অ্যাডমিশনে দিয়েছি। রাইট? তো ওই জায়গাটা থেকে যেহেতু ১৫ বছর ধরে পড়াচ্ছি, খুব অল্প সময় না, দীর্ঘ সময়। ওই জায়গাটা থেকে আমি বলতে চাই যে আপনারা একটু মনোযোগ দিয়ে আমাদের যে আয়োজনটা, এই আয়োজনটা একটু খেয়াল করে দেখবেন। এরপরে যেখানে ইচ্ছা সেখানে ক্লাস করেন, আমার কোনো আপত্তি থাকবে না। আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ, আমরা যেভাবে ক্লাসগুলো সাজিয়েছি, শুধু আমি না, আমার সাথে আরও যে টিচারগুলো রয়েছে, সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী মুখ, যারা বাই প্রফেশন পড়ায়। অর্থাৎ তাদের অন্য কিছু করার সুযোগ থাকলেও সেই সুযোগটা গ্রহণ না করে তারা সবাই এই পেশাটাকে বেছে নিয়েছে। হ্যাঁ? তো এরকম বাংলাদেশের যতগুলো আপনারা মেধাবী মুখ দেখেন আপনারা, তারাই এই ক্লাসগুলো নিবে। রাইট? সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান ক্লাস নেবে। অর্থাৎ আমরা আপনাদের যে ক্লাসগুলো যে শিক্ষকরা নেবে, সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। রাইট? তো ওই জায়গাটা থেকে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেই পারি যে আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিবেন। যেহেতু এই যে মধুদার আপডেট থেকে একটা বিশাল আয়োজন করা হয়েছে আপনাদের জন্য, যাতে সবাই অনেক বেশি উপকৃত হতে পারে। আমরা সেই সুযোগটা দিচ্ছি। আপনারা আশা করি সেই সুযোগটা কাজে লাগাবেন এবং আমাদের রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা টিচারের মিনিমাম ৩টা-৪টা করে অবশ্যই ক্লাস করবেন। আমি আশা নয় বিশ্বাস করি, তাহলে আপনার শেখার গতিপথটা অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। আজকে আমরা ১৮তম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে যে কোশ্চেনটা এসেছিল, সেইটা আগে সলিউশন করব এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে প্রত্যেক দিন সকাল ১০টা এবং রাত ৯টায় মধুদার আপডেট পেজ থেকে আপনার এই ক্লাসগুলো নিয়মিত পাবেন। সবাই ক্লাসে আশা করি যুক্ত হবেন। হ্যাঁ? এবং যারা এখনো আসেনি এবং যাদের ক্লাসটা আসলেই করা দরকার, তারা একটু সবাইকে একটু মেনশন দিয়ে দিবেন। রাইট? আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবু তালেব চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে হয়তোবা চেনেন, অনেকে হয়তোবা চেনেন না। রাইট? তো ওই জায়গা থেকে আমি বলতে চাই যে আগে ক্লাস করি, আমরা ভালোভাবে বুঝি, পরে আরও কথা হবে ইনশাআল্লাহ। রাইট? আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ১৮তম নিবন্ধন পরীক্ষায় আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে, এখানে একটা কোশ্চেন ছিল। রাইট? কোশ্চেনটা একটু আপনার উত্তর করার চেষ্টা করবেন। আশাবাদী সবাই আপনার কোশ্চেনটা দেখছেন, তারপরে আমি একটু আলোচনা করছি। দেখেন, বলছে টু রিড বিটুইন দ্য লাইন্স এর মানেটা কি? রাইট? এটার উত্তরটা কি হবে? টু রিড বিটুইন দ্য লাইন্স, এটা উত্তরটা কি? এটা টু কনক্রিট হবে, টু রিড লিভিং স্পেস হবে, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং হবে, নাকি টু রিড কুইকলি হবে? তো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করে দেখেন, এটা উত্তরটা কী হবে? আপনারা একটু কমেন্ট আমাকে জানার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই বোঝা যায় যে আসলে আপনার কতটুকু পড়াশোনা করেছেন বা কতটুকু আরও ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। ওকে? আসেন, তাহলে আমরা এই কোশ্চেনের একটু উত্তর করবেন সবাই, আমরা একটু দেখি। ওকে? একটু মেনশন দেবেন সবাইকে। দেখেন, ১৬ থেকে ১৮ শতাব্দীর দিকে, হ্যাঁ, ১৬ থেকে ১৮ শতাব্দীর দিকে যখন হ্যান্ড রাইটিংয়ের যুগ ছিল বা প্রেসের যুগ ছিল, ওই সময়টাতে মানুষজন যেটা লিখতো, এই লিখার মাঝে মাঝে অনেক গোপন নোট বা ফুট নোট, এগুলো লিখে রাখতো। হ্যাঁ? এবং ওইখান থেকে সাধারণত এটা পরে প্রচলিত হয়ে যায় যে টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি। তাহলে ধরেন, আপনি আগের কথা যদি এই জায়গাটাতে দেখেন, আগে যে আপনার হ্যান্ড রাইটিং বা প্রেসের যুগ যেটা ১৬ বা ১৮ শতাব্দীর দিকে যেটা ছিল, তো এই লাইনগুলো যেগুলো থাকতো, এই লাইনের মাঝে মাঝে তারা কি গোপন, হ্যাঁ, গোপন কিছু কোড, হ্যাঁ, গোপন নোট, হ্যাঁ, বা ফুট নোট, এগুলো নিয়ে রাখতো লাইনের মাঝে মাঝে। তো ওই জায়গাটা থেকে পরে টু রিড বিটুইন দ্য লাইন্স আসছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি, যেহেতু এটা উৎপত্তিটা এভাবে আসছে, তো আমরা বলতে পারি টু গ্র্যাবস দ্য হিডেন মিনিং। এটার মানে হচ্ছে আপনি একটা কথা বলছেন, এটা হিডেন মিনিংটা কি সেটা মানে বুঝতে পারা। যেমন ওরা যে লাইনগুলো লিখতো, এটার গোপন তথ্যগুলো কি পরে লাইনের মাঝে মাঝে লিখে রাখতো, নোটগুলো লিখে রাখতো। এইটার ক্ষেত্রে তখন এটা আসছে যে টু গ্র্যাস্প দ্য হিডেন মিনিং। রাইট? যেমন আপনি আপনার প্রিয়তমা বা প্রিয়তমকে আপনি টেক্সট দিচ্ছেন, সে কোনোভাবেই রিপ্লাই দিচ্ছে না।
তখন আপনি লিখলেন যে বুঝছি তুমি হয়তো অনেক বিজি। তার মানে এটা কি একটা হিডেন মিনিং আছে না? এটা একটা হিডেন মিনিং আছে। হিডেন মিনিংটা কি? তোমাকে আমাকে আর ভালো লাগে না, তুমি হয়তো আমাকে ইগনোর করতেছো। এরপরে একটা শিক্ষার্থী ধরেন পরীক্ষা দিচ্ছে, টিচার বলতেছে এই তোমাকে আরো বেটার করতে হবে। এটা হিডেন মিনিংটা কি? রাইট? যেমন এই যে লাইনের আপনার গোপন নোট বা এমনিতেই যে নোটগুলো নিচ্ছেন, ওটাকে আমরা বলছি টু রিড বিটুইন দ্য লাইনস। তার মানে আপনার যে হিডেন মিনিংটা, ওই মিনিংটা তো আপনি লাইনে মাঝখানে মাঝখানে লিখে বেড়াইতেন, তাই না? এখন শিক্ষক যখন একটা ছাত্রকে বলতেছে পরীক্ষা দেওয়ার পরে এই তোমাকে আরো বেটার করতে হবে, তাহলে আরো বেটার করতে হবে মানে কি? এটা হিডেন মিনিংটা কি? তুমি অত ভালো করতেছো না, রাইট? আমি তোমাকে ডিরেক্ট খারাপ তুমি এটা বলতেছি না, আমি এই কথার মাধ্যমে বুঝাতে চাচ্ছি যে আসলে তোমার অনেক ইমপ্রুভমেন্ট দরকার। তো এইভাবে বুঝে বুঝে পড়বেন, দেখবেন যে অনেকখানি ভালো লাগতেছে। ওকে, আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি বলছে? দ্বিতীয় নম্বর কোশ্চেনটা বলতেছে ড্যাশ মাদার রোজ ইন হার। ড্যাশ মাদার রোজ ইন হার। তো এটা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, তো এবার বলতেছে ড্যাশ মাদার রোজ ইন হার। এটা বলতে আমরা কি বুঝি? একটু সুন্দর করে একটু উত্তর করার চেষ্টা করবেন, দেখবেন যে অনেকখানি ভালো লাগতেছে। ওকে, আসেন। তাহলে মাদারটা কোন নাউন এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। মাদারটা কোন নাউন? মাদারটা আপনি নর্মালি আমরা যে কমন নাউনের কথা যেটা বলি, হ্যাঁ, কমন নাউনের কথা যেটা বলি, যেমন আপনি যদি বলেন এ এক্স প্লাস বি এক্স, রাইট? তো এই যে এটা বললেন আপনি এ এক্স প্লাস বি এক্স, তাহলে এখানে আপনি কমন নেবেন কি? তাহলে আপনি ডেফিনেটলি আপনি এক্সটাকে কমন নেবেন, তাহলে এখানে কি থাকতেছে? এ প্লাস বি থাকতেছে। এটাকে আমরা কি বলি? কমন নেওয়া, তাই না? তাহলে এটাকে আমরা বলি কমন নেওয়া। তাহলে আপনারা অঙ্ক অনেক করছেন, তাই না? যে এক্স প্লাস বি এক্স, তার মানে এখানে কি কমন নিচ্ছেন? তাহলে আপনি এক্সটাকে এখানে কমন নিচ্ছেন, তাই তো? তাহলে এবার আমি যদি এরকমটা বলি করিম হচ্ছে একজন ছাত্র, আবার আমি বললাম রহিম কি বলছে, আমি বললাম রহিম একজন ছাত্র, তাই তো? তা রহিম হচ্ছে একজন ছাত্র। তাহলে এই যে আপনি এখানে বলতেছেন করিম একজন ছাত্র, রহিম একজন ছাত্র, তাহলে ডেফিনেটলি আপনার এখানে কমন কি আসতেছে? করিম কমন আসবে নাকি ছাত্র কমন আসবে? তাহলে আপনি স্বাভাবিকভাবে বলবেন যে ভাইয়া ছাত্রটা কমন আসবে, তাই তো? তাহলে আপনি স্বাভাবিকভাবে বলবেন ছাত্রটা কমন আসবে। এই ছাত্রটাকে তখন আমরা বলছি কমন নাউন, রাইট? তাহলে এটাকে আমরা কি বলছি? তাহলে আমরা কমন নাউন বলছি। এখন আমি যদি এরকম বলি পরিমণি একজন মা, এরপর আরেকটা কি নায়িকা তুষি একজন মা, তাহলে আপনি কমন নিচ্ছেন কি? মা। তারপর ডেফিনেটলি আমরা তখন মাটাকে কি বলছি? কমন নাউন, তাই তো? এবার আসেন এই জায়গাটাতে বলছে এই কমন নাউনের পূর্বে, হ্যাঁ, আপনি এখানে কি দিবেন? এ দিবেন নাকি এন দিবেন না দিয়ে দিবেন? তাহলে আমাকে আগে পুরো সেন্টেন্সটা পড়তে হবে। পুরো সেন্টেন্সটা যদি পড়ি তাহলে আমরা বলছি ড্যাশ মাদার রোজ ইন হার। তার মধ্যে এর বাংলা যদি বলি, তার মধ্যে মা জেগে উঠলো। আচ্ছা, মা কি জেগে ওঠা কোনোভাবে সম্ভব? বলছে না। তার মানে এই মাদার মানে মা না। বলছে তার মধ্যে মা জেগে উঠছে। আমি যদি বলি তার মধ্যে মা জেগে উঠেছে, এই কথাটাকে আপনি কোনোভাবে বলতে পারবেন? বলছে ডেফিনেটলি নট। তার মধ্যে তো মা জেগে ওঠা সম্ভব না। তার মধ্যে কি বাবা জেগে ওঠা সম্ভব? বলছে না। তার মধ্যে কি ভাই জেগে ওঠা সম্ভব? বলছে না। তার মধ্যে কি পশু জেগে ওঠা সম্ভব? বলছে না। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি এখানে মাদার মানে হচ্ছে মাতৃত্ব। আমি আবারও বলছি, এখানে মাদার মানে কি? তারপর বলছি যে এইখানে মা মানে হচ্ছে, এখানে মাদার মানে হচ্ছে মাতৃত্ব। তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। ধরেন একটা মেয়ে রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, ভালো করে খেয়াল করবেন। এরপরে মানে ওই রাস্তার পাশে দিয়ে যখন হেঁটে যাচ্ছে, তখন দেখতেছে রাস্তার পাশে একটা ছোট্ট বাবু, আশেপাশে কেউ নাই, বাচ্চারা হাউমাউ করে কেঁদে উঠতেছে, রাইট? খুব কান্নাকাটি করতেছে, ভালোভাবে বুঝছেন। এরপরে মাটা কি করবে? বাচ্চাটাকে কোলে তুলে নিবে, তাই না? বলছে ওলি বাবু তারে কাঁদে না, কাঁদে না, কাঁদে না, তাই না? তাহলে এই যে ব্যাপারটা, তার মানে কি এই যে সে যে মায়ের আচরণটা করলো, ওটাকে আমরা বলি মাতৃত্ব। ওটাকে আমরা কি বলি? মাতৃত্ব। তার মানে ব্যক্তিকে যদি না বুঝিয়ে, হ্যাঁ, তার আচরণকে বুঝায়। আমি আবার বলছি, কোনো ব্যক্তিকে যদি না বুঝিয়ে তার আচরণকে বুঝায়, তখন আমরা সেইটাকে বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এখানে মাদার কোনোভাবেই কমন নাউন না। এটা মাদারটাকে হচ্ছে যেহেতু মায়ের আচরণকে বোঝাচ্ছে, মা ওই যে বাচ্চাটাকে কোলে বুঝে ওলি বাবু তারে কাঁদে না, তার মানে কি এখানে মায়ের আচরণটাকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কারণে আমরা তখন বলছি এখানে দা মাদার, তার মানে কি মাতৃত্বটা, হ্যাঁ, তার মধ্যে কি উঠেছে? হচ্ছে জেগে উঠেছে, রাইট? এই জন্য আমি এখানে বলছি দ্য মাদার রোজ ইন হার। দ্য ব্রাদার, আপনি যদি দ্য ব্রাদার দিয়ে বলতেন, দ্য বিস্ট দিয়ে বলতেন, সেম কাহিনীটাই দাঁড়াইতো। এই জন্য আমরা এখানে বলছি মায়ের আচরণ যেহেতু বোঝাচ্ছে, দ্যাটস আমরা এখানে দুইটা ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি 3 নম্বর কোশ্চেন, ড্যাশ আই উড হ্যাভ কল্ড হার। ড্যাশ আই উড হ্যাভ কল্ড হার। তো এই জায়গাটাতে আমার কোনটা উত্তর আসবে? নিবন্ধনের কোশ্চেনগুলোতে আপনি যদি কলেজ শাখা বা স্কুল শাখা যেটাতেই চিন্তা করেন, দেখবেন যে এই জায়গাগুলোতে কন্ডিশনাল থেকে প্রচুর কোশ্চেন আসে।
কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যেভাবে পড়ি আসলে আমরা দুটা পার্ট বাদ দিয়ে যাই, মিক্স কন্ডিশনাল 1 এবং মিক্স কন্ডিশনাল 2। আমরা জটিল পার্টটা সবাই বাদ দিয়ে যাই, সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলো আমরা পড়ে যাই। সবচেয়ে সহজ কথা যদি আমরা বলি, আপনি ধূপ করে ওই যে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন পড়ে যান। এবং আমি আশাবাদী স্কুল বা কলেজ সেকশনের জন্য এটুকুই এনাফ। কেউ যদি আরেকটু বেশি কনফিডেন্ট হতে চায় তখন আমরা বলি যে আপনাকে মিক্স কন্ডিশনাল বা এর ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়তে হবে। আমরা আজকে অত জটিল বিষয়ে যাবই না, একদম সহজ বিষয়ে বলবো যে ভাইয়া এটা কোন কন্ডিশন, এটা আমরা চিনতে পারি কিনা, রাইট? এটা কোন কন্ডিশন, এটা আমরা চিনতে পারি কিনা, রাইট? তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, এখানে আপনি কি পাচ্ছেন দেখেন, বুঝছে আই উড হ্যাভ কল্ড হার। তাহলে আমরা জানি উড হ্যাভ প্লাস কি দেওয়া আছে, তারপর উড হ্যাভের পরে মূল ভার্বে V3 দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা দেখেছি উড হ্যাভ প্লাস V3 যেহেতু দেওয়া আছে, ডেফিনেটলি এটাকে তখন আমরা কি বলছি, আমরা এটাকে থার্ড কন্ডিশনাল বলছি। ছোটবেলার থেকে পড়ছেন, রাইট? আপনি এটা ছোটবেলার থেকে মানে ক্লাস 6 থেকে পড়ছেন, ওকে? তাই এটা কি থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল যদি হয় তাহলে ইফ যুক্ত অংশে কি আসে? তাহলে ইফ যুক্ত অংশে আমরা কি পাই? আমরা পাই হ্যাড প্লাস V3 পাই, তাই তো? আমরা ইফ যুক্ত অংশে আমরা কি পাই? তাহলে আমরা ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস V3 পাই, কারণ এখানে দেওয়াই আছে উড হ্যাভ প্লাস V3। তার মানে এটা কি, আমি চোখ বন্ধ করে বলতে পারতেছি থার্ড কন্ডিশনাল। তার মানে ইফ যুক্ত অংশে কি আসবে? হ্যাড প্লাস V3 আসবে। তাহলে হ্যাড প্লাস V3টা কোথায় দেওয়া আছে দেখেন তো। তাহলে আমার সহজে আমরা বলতে পারতেছি যে ইফ রিনা হ্যাড সিন মি, রাইট? দ্যাটস উত্তরটা কি হচ্ছে, আমি বলছি উত্তরটা হচ্ছে বি হচ্ছে। আলী রেজাল মামুন, মোহামিন ভাইরে দেখে ভালো লাগতেছে, গুরুর শিক্ষা চলতে থাকুক। যাক, ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে কাহিনী। এখানে উত্তর হচ্ছে আরিয়ান ইসলাম সোহাগ বলছে বি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। রিয়াস বলছে বি, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহরুল ইসলাম বলছে বি, থ্যাংক ইউ ভেরি মাচ। উজ্জ্বল হোসেন রনি বলছে বি, থ্যাংক ইউ সো মাচ। আসেন, এরপরে আমরা যদি খেয়াল করে দেখেন 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা একটু জটিল প্রকৃতির এবং আমরা ম্যাক্সিমাম শিক্ষককে দেখি এই জায়গাটাতে ব্যাপক ঝামেলা করে। তো আমরা ওই জায়গাটাতে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। দেখেন, কোশ্চেন যে একদম সহজ আসতেছে ব্যাপারটা এরকমও না, কোশ্চেন কিন্তু সুন্দর এবং স্মার্ট কোশ্চেন। যেমন আপনি এই কোশ্চেনটার দিকে যদি খেয়াল করেন, বলছে ডু ইউ এনজয় টিচিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। কোশ্চেনে বলছে ডু ইউ টিচিং, হ্যাঁ, ডু ইউ এনজয় টিচিং, তুমি কি পড়াইতে অনেক পছন্দ করো, তাই তো? আমরা জানি যে এনজয়ের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে? নাউন, পার্টিসিপল, জিরান নাকি প্রোনাউন? একটু সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ হ্যাঁ, একজন কি যেন সি লিখে আবার চলে গেল, সেই যে চলে গেল ফিরে আইলো না, রাইট? তা আসেন, এবার আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি? ডু ইউ এনজয় টিচিং, ডু ইউ এনজয় টিচিং, এটা কি বলবো আমরা? নাউন বলবো, পার্টিসিপল বলবো, জিরান বলবো নাকি প্রোনাউন বলবো, তাই তো? আসেন, একটু মনোযোগ দিয়ে উত্তর করার চেষ্টা করেন তো। আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে তো দোষের কিছু নাই। উজ্জ্বল হাসান রনি বলছে বি পার্টিসিপল, এরপর সোহাগ বলছে বি পার্টিসিপল, ওকে। আচ্ছা, এবার খুব সহজ একটা বুদ্ধি দেখেন, খুব সহজ একটা বুদ্ধি। জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, হিসাব নাই। হ্যাঁ, আমাদের মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে একটা ক্লাস নিতে, তাহলে একটা শিক্ষার্থী পূর্ণাঙ্গ রূপে বুঝে, রাইট? আপনাকে যদি ফাংশনালি বুঝতে চান, অনেক খাটাখাটনির বিষয় আছে। নর্মালি একটা কথা মনে রাখবেন যে নাউন যে জায়গাটাতে বসতে পারে, আমি আবার বলছি, নাউন যেখানে বসতে পারে, নাউনের যেখানে যেখানে বসার অধিকার রয়েছে, আমি আবার বলছি, নাউন যে জায়গায় বসতে পারে, নাউনের যে পজিশনগুলো রয়েছে, রাইট? নাউনের যে পজিশনগুলো রয়েছে, সেই পজিশনগুলোতে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, চোখ বন্ধ করে সেটাকে আপনি জিরান বলে আসতে পারেন, রাইট? এখানে 2টা স্টেপে কোশ্চেন আছে, 2টা স্টেপে আছে। কারণ জিরান কিসের কাজ করে? আমরা জানি জিরানটা হচ্ছে নাউনের কাজ করে, ভালোভাবে খেয়াল করবেন। আমি বলছি নাউনের যে পজিশনগুলো আছে, নাউন যেই জায়গাটাতে বসে ওই সেম জায়গাটাতে যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে আপনি সেটাকে জিরান বলবেন, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, কারণ নাউন ওজা জিরান রোতা, তাই তো? তাহলে এবার এই জায়গাটাতে আমরা যদি বলি, আমি যদি বলি ছোটবেলার থেকে পড়ছেন, এরকম ছোটবেলার থেকে পড়ছেন করিম ইট রাইটস, করিম ইটস রাইটস, ছোটবেলার থেকে পড়ছেন, একদম ছোটবেলা, ওকে। তাহলে এবার আসেন এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, ইটসটা কি? বলছে ভাইয়া ভার্ব। তাহলে এই যে এটা মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট কে? তা বলছে ভাইয়া সাবজেক্ট হচ্ছে করিম। তাহলে এই যে সাবজেক্টের জায়গায় আপনি কাকে পাইছেন? তো বলছে ভাইয়া সাবজেক্টের জায়গায় আমি নাউনকে পাইছি। তাইলে সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা নাউনের সমতুল্য। সেম ভাবে আপনি যদি চিন্তা করেন, আমরা যদি বলি এরকম ওয়াকিং, ওয়াকিং, এরপর আমি বললাম ইজ, এরপর আমি বললাম গুড ফর হেলথ, গুড ফর হেলথ, ওকে। আচ্ছা,
তাহলে আমি বললাম গুড ফর হেলথ। এবার আসেন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ বা ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ যেটাই বলে। তাহলে এবার দেখেন এই যে ওয়াকিংটাকে আপনি যে বলছেন, তাহলে মানে এই যে দেখেন ইজটা কি বলছে ভাই, ইজটা হচ্ছে মূল ভার্ব, তাহলে মূল ভার্বের এটা সাবজেক্টকে, সাবজেক্টটা হচ্ছে ওয়াকিং। তাহলে এই যে নাউনের জায়গায় আপনি ভার্বের সাথে আইএনজি পেয়ে গেছেন, তাহলে সাবজেক্টের জায়গায় যখন আপনি ভার্বের সাথে আইএনজি পেয়ে গেছেন, চোখ বন্ধ করে এটাকে আপনি কি বলবেন, তাহলে আপনি এটাকে জিরান বলবেন। চোখ বন্ধ করে আপনি কি বলবেন, জিরান বলবেন। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এবার আমরা যদি খেয়াল করি তাহলে পজিশন কি পাইছেন, বুঝছো ভাইয়া আমি সাবজেক্টের জায়গায় পাইছি। সাবজেক্টের জায়গায় যখন আপনি ভার্বের সাথে আইএনজিটা পেয়ে যাচ্ছেন, চোখ বন্ধ করে সেটাকে আপনি কি বলছেন, বুঝছো ভাইয়া চোখ বন্ধ করে সেটাকে আমরা জিরান বলছি, রাইট। তাহলে এরপর আসেন, এবার আমরা যদি খেয়াল করি স্ট্যাটিক নন স্ট্যাটিক ডাইনামিক এগুলো চলবে না ভাইয়া, এগুলো সব জায়গায় রুল অ্যাপ্লাই হয় না। আপনি একটা কথা মনে রাখবেন, যেটা সহজে শেখা যায়, টেকনিক দিয়ে শেখা যায়, এটা পার্মানেন্ট সলিউশন হতে পারে না, রাইট। তাইলে এত বড় গ্রামারের বই আপনার দরকার ছিল না। আপনার হ্যাঁ লাখ লাখ এই যে এতগুলো মানুষ গোটা ওয়ার্ল্ডে কষ্ট করতেছে, ওই দু চারটা টেকনিক দিয়ে সবাই পার হইতে পারতো। একটা কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, আমি যে 15 বছর ধরে পড়াচ্ছি, প্রায় 15 বছর ধরে, আমার এক্সপিরিয়েন্সে বলে যে ভাই টেকনিক দিয়ে সলিউশন হয় না। আমরা আমার বিগত সালে যদি আপনি ইউনিভার্সিটি রেজাল্টগুলো দেখেন, প্রায় প্রতি বছর 1 থেকে 5-এর মতো আমার স্টুডেন্ট থাকে। তার মানে কি আপনি যতগুলো চকলেট খান নাই তার চাইতে খুব সম্ভবত আমি বেশি বই পড়ছি, রাইট। তাহলে আপনার মাথায় যদি এটুকু ধরে, ডেফিনেটলি আমার মাথাতেও আসছে। কিন্তু এটা মনে রাখবেন, এটা কখনোই পার্মানেন্ট সলিউশন হতে পারে না, এটা পার্মানেন্ট সলিউশন না। এবার দেখেন, এবার এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, আমি যদি বলি অবজেক্ট হিসেবে কে বসে, অবজেক্ট হিসেবে নাউন বা নাউনের সমতুল্য বসে, তাই না, নাউন বা নাউনের সমতুল্য বসে। যেমন একটু আগে আমি যেটা বললাম আই ইট রাইস, তাহলে এই যে আই ইট রাইসের জায়গায় যদি আপনি চিন্তা করেন তাহলে এটা কি বলছে ভাই, এটা একটা অবজেক্ট। এটা কি তার আমরা বলছি, এটা হচ্ছে ডেফিনেটলি আপনার একটা অবজেক্ট। ডেফিনেটলি এটা কি বলছে ভাই, ডেফিনেটলি এটা আপনার অবজেক্ট। ওকে, তাহলে এবার আমি বলছি এটা আপনার অবজেক্ট। অবজেক্ট কিভাবে চিনবো, তাহলে আমরা বলি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দ্বারা যে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বলি। তাহলে আমি কি খাই, বলছে ভাইয়া ভাত খাই। ওকে, সারাদিনে ভাত খাইতে খেতে জীবন শেষ। তা আমি বললাম আই ইট রাইস, আমি কি খাই, তাহলে আমি বলতেছি আমি ভাত খাই। এই যে কি খাই, আমি বলছি ভাত খাই, এই যে এটাকে তখন আমি বলছি অবজেক্ট। তাহলে অবজেক্টের জায়গায় কে বসে, বলছে নাউন বা নাউনের সমতুল্য বসে, রাইট। তাহলে এবার ডু এনজয় টিচিং, তুমি কি পছন্দ করো, কি, তাহলে কি পছন্দ করে উত্তর আসছে, তার মানে কি এটা অবজেক্ট। অবজেক্টের জায়গায় আপনি যেহেতু আইএনজি পেয়ে গেছেন, তাহলে চোখ বন্ধ করে এটাকে আপনি কি বলবেন, তাহলে আপনি এটাকে জিরান বলবেন, রাইট। কি বলবেন, তো বলছে ভাই এটাকে আপনি জিরান বলবেন। এবার আমি যদি বলি, হ্যাঁ আমি যদি বলি গো শপিং, গো শপিং, হ্যাঁ আমি বললাম গো শপিং। তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি এখানে কি পান, তাহলে এবার দেখেন কি গো শপিং, কি শপ কি কি যাই মিনিং আসতেছে, ভার করে প্রশ্ন করেন। এখানে বলেন কি খাই, তাহলে এখানে বলেন কি যাই, মিনিং আসে বুঝছে না, কাকে যাই মিনিং আসে বুঝছে না, তারপরে এটা অবজেক্ট না। তো দ্যাটস ওয়াই এটাকে তখন আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। তাহলে এবার আসেন সহজ টেকনিকে আমরা বলি যে ভার্বের পরে যদি আসে আপনি ইট দিয়েও রিপ্লেস করতে পারেন। এটা টেকনিক কিন্তু পার্মানেন্ট সলিউশন না, যেটা বললাম এটা পার্মানেন্ট সলিউশন। তাহলে আই ইট, ইট হয় তার মানে এটা অবজেক্ট, তার মানে এটা নাউন। তাহলে এবার দেখেন আমি যখন গো ইট বলছি তখন গো ইট বলা যায় না, দ্যাটস ওয়াই এটা অবজেক্ট না। তাহলে এনজয় ইট কি বলা যায়, বলছি ইয়েস এনজয় ইট বলা যায়, তার মানে এটাকে চোখ বন্ধ করে আমি বলছি জিরান। তাহলে এটুকু আমি শিওর, আমরা জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল আমরা যখন আরও ডিটেলসে পড়াবো, 2 আওয়ার্সে ক্লাস নিব, তখন আপনি দেখবেন যে এটার মধ্যে এক্স্যাক্ট মজাটা কোথায়, রাইট, মজাটা কোথায়। তাহলে এবার দেখেন জিরানটা এটুকু শিওর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে নাউন হবে নাকি জিরান হবে। তো এই জায়গাটাতে ব্যাপক কনফিউশন হয়, তা কি ভাই আমি এটাকে নাউন বলতে পারি না, বলছে ডেফিনেটলি নাউন বলতে পারি। তাহলে আমি কি এটাকে জিরান বলতে পারি না, বুঝতে পারি, তাহলে ঝামেলা না, ইয়েস ঝামেলা। যদি কোশ্চিনটাতে থাকতো এরকম কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমি উত্তর দিতাম নাউন। এখানে কিন্তু পার্টস অফ স্পিচ চাই নাই, রাইট। তাহলে এবার আপনি যদি এই জায়গাটাতে চিন্তা করেন, আমি যদি বলি কি পরে আসিস, টি শার্ট পরে আসিস, আমি আবার বললাম এই তুই কি পরে আসিস, তো বলছে আমি কাপড় পরে আসি। তো দুটো উত্তর একই না, বলছে একই। টি শার্ট বললে কি কাপড়কে বোঝানো যায় না, বলছে যায়। এখন আমি যদি কাপড় বলি তাহলে কি টি শার্টকে বুঝাবে, বলছে বুঝাইতেও পারে নাও বুঝাইতে পারে, লুঙ্গিও তো কাপড়, তাই না। তাহলে ওই জায়গাটা থেকে আপনি যদি চিন্তা করেন, আমি যদি জিরান বলি তাহলে অটোমেটিক তো নাউনকে বলা হয়ে যাচ্ছে, কিন্তু নাউন বললে কি তখন আর জিরানকে রেফার করতেছে, বলছে না। এটা নিয়ে যখন বাংলাদেশে প্রচুর কনফিউশন হয়েছিল, ওই সময়টাতে আমি ভেরোনিকা কার্লেটকে আমি ফোন দিয়েছিলাম। আপনারা অনেকে যারা ইংলিশ নিয়ে নাড়াচাড়া করেন তারা জানেন ভেরোনিকা কার্লেট কিন্তু খুবই জনপ্রিয় একজন নাম,
তাই তো? তো উনি আমাকে যেটা বলছে যে ওনার ব্যাখ্যাটা ছিল এরকম, ডেফিনেটলি আপনাকে জিরান উত্তর করে আসতে হবে। সুতরাং এখানে নাটক করার কোনো সুযোগ নাই, 100% উত্তর হবে কি? 100% উত্তর হবে সি। ওকে, এটা একটু ভালো করে মনে রাখবেন। এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি 5 নম্বর কোশ্চেন, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ওকে, এবার আসেন, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা এখানে কি বলতে পারি? ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা এখানে কি বলবো? ওকে, তাহলে এবার আসেন, এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাই? আসেন, এবার শাহরুল ইসলাম বলছে ক্লিয়ার করতে পারলাম না। আমি আবার বলছি, ক্লিয়ার করতে পারবেন না মানে? ক্লিয়ার অবশ্যই করা লাগবে। এটাকে আমি বলছি জিরান বলবেন নাকি নাউন বলবেন? জিরান বলবেন নাকি নাউন বলবেন, কোনটা বলবেন আপনি? এবার আসেন, নাউনের ক্ষেত্রে জিরানটা কি বলছে ভাইয়া? জিরানটাও হচ্ছে আপনার, জিরানটা কি বলছে ভাইয়া? জিরানটা কি বলছে? নাউন, রাইট? তার মানে এটা কি? তো হচ্ছে এই জিরানটাকে আমরা বলছি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি? আইএনজি। এটা কিসের কাজ করে বলছে ভাইয়া? এটা নাউনের কাজ করে। কিসের কাজ করে বলছে? নাউনের কাজ করে। ওকে, এবার আসেন, করিম, এরপরে আপনি যদি বলেন রহিম, এগুলো কি বলছে ভাই? এগুলো হচ্ছে না, এগুলো কি? নাউন। আবার ইনফিনিটিভ অনেক সময় ইনফিনিটিভ কিসে কাজ করে? অনেক সময় সাধারণত ইনফিনিটিভ নাউনে কাজ করে, রাইট? সাধারণত ইনফিনিটিভ কিসে কাজ করে বলছে ভাই? নাউনে কাজ করে। তাহলে এবার দেখেন, আমরা যদি বলি টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাও সাধারণত কিসের কাজ করে বলছে ভাই? নাউনে কাজ করে, করে না? তাহলে এবার আসেন, তাহলে আপনি যখন এখানে এই টিচিংটাকে যখন আপনি নাউন উত্তর করে আসবেন, তার মানে করিমের মতো, রহিমের মতো এগুলোও হতে পারে, আবার ইনফিনিটিভের মতো হতে পারে, আবার ভার্বের সাথে আইএনজি হতে পারে। তার মানে এটা কিসের মতো দাঁড়াচ্ছে? কাপড়ের মতো। কাপড়, ওই কি পরে আসিস বলছে ভাই? কাপড় পরে আসি। কি পরে আসি? কাপড় পরে আসি। এখন যখন আপনি জিরান বলছেন তখন কি এ জায়গার উত্তর আসতেছে বলছে না? এটার উত্তর আসতেছে বলছে না? জিরান মানে তো শুধু ভার্বের সাথে আইএনজি, রাইট? তাহলে এবার দেখেন, জিরান বললে কি অটোমেটিক নাউন বলা হচ্ছে না? বলছে বলা হচ্ছে। তাহলে মোর স্পেসিফিক উত্তর কোনটা বলছে ভাই? জিরান। দ্যাটস উত্তরটা হচ্ছে জিরান, কারণ জিরান বললে আমরা অটোমেটিক নাউনের দিকে চলে যেতে পারতেছি। দ্যাটস আমরা এটা বলেছি। ওকে, এটা একটু ভালো করে মনে রাখবেন, তাহলে ঝামেলা হবে না। ওকে, এরপরে আসেন, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এর উত্তরটা কি হবে? একটু মনোযোগ দিয়ে আমরা একটু বলার চেষ্টা করব যে এইটার উত্তরটা কি আসবে। ওকে, এটা উত্তরটা কি আসবে একটু সুন্দরকে বোঝার চেষ্টা করি। বলছে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা উত্তরটা কি আসবে? আমাকে একটু দ্রুত উত্তর জানার চেষ্টা করেন তো। তাহলে আমরা এখানে কি পেতে পারি, এটা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, বলছে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, ইংলিশ সাবজেক্টটা কি? প্রথম কথা হচ্ছে যে ভাই ইংলিশ সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। ইংলিশ সাবজেক্টটা কি? তাহলে আমরা বলছি ইংলিশ সাবজেক্টটা 100% হচ্ছে সিঙ্গুলার, এদের কোনো মানে ঝামেলা নেই, রাইট? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি আসবে? সিঙ্গুলার। স্পিক্সটা কি? সিঙ্গুলার। ইজটা কি? সিঙ্গুলার। ইজ, হ্যাঁ, সবই সিঙ্গুলার। তাহলে আমি কোনটা নিব, রাইট? এবার আসেন, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, ইংলিশ স্পিক্স যদি আমরা বলি, আমরা যদি ইংলিশ এখানে স্পিক্স নিয়ে নিই, তাহলে স্পিক্স যখন আমি বলছি এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? বলছে ইংলিশ বলে। তাহলে ইংলিশ কি বলে নাকি ইংলিশকে বলা হয়? তা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে ইংলিশ তো আর বলার ক্ষমতা নাই। আমি যদি এই জায়গাতে বলি ফুটবল, আমি যদি এরকম জায়গাতে বলি, আমি যদি বলি ফুটবল প্লেস, আরেকটাকে আমি বললাম ফুটবল ইজ প্লেড, আমি বললাম ফুটবল ইজ, এরপর আমি বললাম প্লেড, ঠিক আছে? তো এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আমি বললাম ফুটবল প্লেস, তার মানে কি? ফুটবল খেলে। আচ্ছা, ফুটবল কি নিজে নিজে খেলতে পারে বলছে না? ডেফিনেটলি নট। তার মানে এই খেলার ক্ষমতা কি ফুটবলের আছে বলছে না? খেলার ক্ষমতা ফুটবলের নাই। তার মানে এটা আমার কখনোই অ্যাক্টিভ সাবজেক্ট হতে পারে না, এটা অ্যাক্টিভ সাবজেক্ট না। কারণ এই যে খেলার ক্ষমতার কথা যদি আমরা বলি, তাহলে ভাইয়া ফুটবল কখনোই খেলতে পারে না। এই ফুটবলটা নিজে নিজে খেলতে পারে না। ফুটবলটাকে কি বলছে? লাথি দেওয়া হয়, খেলা হয়, তাই না? একটা বলে 22 জন লাথি খায়। হ্যাঁ, তাহলে এবার দেখেন, এই ফুটবলটাকে কি খেলা হয়, তার মানে কি ফুটবল কি নিজে খেলতেছে নাকি তাকে খেলা হচ্ছে? তাহলে আমরা বলছি এই ফুটবলটাকে খেলা হচ্ছে, রাইট? আমি আবার বলছি ফুটবলটাকে কি করা হচ্ছে বলছে ভাইয়া এই ফুটবলটাকে খেলা হচ্ছে। তার মানে কি সাবজেক্ট এটা? ডেফিনেটলি এটাকে আমরা বলছি প্যাসিভ সাবজেক্ট। আর প্যাসিভ মানে সারা জীবন মনে রাখবেন, প্যাসিভ মানে হচ্ছে B+V3, এটা লাগবেই। B+V3 এটা লাগবেই। প্যাসিভ মানে হচ্ছে B+V3। এই যে দেখেন এখানে বি ভার্ব ব্যবহার হয়েছে, এবার কি ব্যবহার করছেন? V3 ব্যবহার করছেন,
তার মানে এই যে প্যাসিভ সাবজেক্ট যখন হচ্ছে তখন আপনি এটাকে কি বলছেন, B+V3 বলছেন, রাইট? তাহলে এবার দেখেন ইংলিশ স্পিক্স যখন বলছেন আপনি, তখন বোঝাচ্ছে কি ইংলিশটাই বলে, ইংলিশটাকে বলে নাকি ইংলিশ বলা হয়? তাহলে ইংলিশ বলা হয়, প্যাসিভ সাবজেক্ট। যেহেতু প্যাসিভ সাবজেক্ট, বলার ক্ষমতা ইংলিশের নাই, তার মানে আমার B+V3 লাগবে, B+V3 লাগবে। তাহলে এই যে B+V3 নাই কোথায়? এখানে নাই, এখানে নাই, B+V3 নাই। B+V3 কই আছে? এই যে B+V3, B+V3। তাইলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাব নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব? আমরা জানি ইংলিশটাকে সারা বিশ্বে ব্যবহার করা হয়, সারা বিশ্বের মানুষ বলে, এটা কি একটা ফ্যাক্ট না? তাহলে আমরা জানি ফ্যাক্ট যখন আসে, এটা কি, এটা একটা ফ্যাক্ট, এটা কি, এটা একটা ফ্যাক্ট। সারা পৃথিবীতে এটা সব জায়গাতে ইংলিশ বলা হয়, তো এটা ফ্যাক্ট না? আমরা জানি ফ্যাক্ট থাকলে কি হবে, বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গেলে আমার ডি নাম্বার অপশন বাতিল হয়ে যাচ্ছে। দ্যাটস উত্তরটা কি আসতেছে? উত্তরটা আসতেছে সি। উত্তরটা কি আসতেছে? উত্তরটা আসতেছে সি। ওকে, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। এ কে লিটন বলছে ইজ স্পোকেন, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদ আক্তার বলছে সি, থ্যাংক ইউ সো মাচ। সুব্রত সরকার বলছে সি। মাসুদ রহমান, ও ভেরি গুড, আপনারা তো অনেক ভালো পারেন। ওকে, এরপর আসেন, হু উইল হেল্প ইউ, এটা কি আসবে? হু উইল হেল্প ইউ, তাহলে এই জায়গাটাতে কি আসবে? একটু সুন্দর করে কমেন্টে আমাকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে ভাইয়া এইখানে উত্তরটা কি আসবে। খুবই এটা কমন টাইপসের কোশ্চেন। আমরা ভয়েসের ক্ষেত্রে দেখি যে ডব্লিউএস কোশ্চেন দিয়ে সবচেয়ে বেশি চেঞ্জিং আসে, তাই তো? একদম সহজ, একদম সাবলীল, এটার জন্য আসলে আহামরি অনেক বেশি যুদ্ধ করতে হয় না। হ্যাঁ, অনেক বেশি যুদ্ধ করতে হয় না, একদম ইজি। তাইলে হু উইল হেল্প ইউ, এটা উত্তরটা কি আসবে আপনারা বলবেন, এরপরে আমি এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, রাইট? আপনারা আগে বলবেন, এরপরে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। ওকে, মাসুদ রহমান বলছে সি। ও ভেরি গুড। আসেন, তাহলে দেখেন আমরা কি জানি, ভয়েসের কমন রুলসের কথা যদি আমরা চিন্তা করি, আমরা এখানে কি পাই? তাহলে ভয়েসের কমন রুলসের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, হু উইল হেল্প ইউ, এটা কি, তোমাকে কে সাহায্য করবে? অবজেক্ট। এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। তাইলে সাবজেক্ট কি হয়ে যাবে? বলছে ভাইয়া সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তার মানে অবজেক্ট হলে কার পরে বসবে? সাধারণত বায়ের পরে বসে, তাই না? তাহলে এবার আসেন, তাহলে আমরা এই যে বাই বলছি, বায়ের পরে কি বসে? তাহলে আমরা বলছি বায়ের পরে, এটা যেহেতু প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। হুয়ের অবজেক্টিভ ফর্মটা কি? তাহলে হচ্ছে হুম, তাই না? তাহলে আমরা জানি হুটা হচ্ছে সাবজেক্ট, আর এটার অবজেক্টিভ ফর্ম কি? অবজেক্টিভ ফর্মটা হচ্ছে হুম, ঠিক আছে? তাহলে আমরা যেমন আপনি হি বলছেন, হিয়ের অবজেক্টিভ ফর্ম কি? তো বলছে হিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সেম। তাহলে হুয়ের অবজেক্টিভ ফর্ম কি? হোম। এখন এই যে হু আছে, সাবজেক্ট কি হবে? তাহলে আমরা যদি বলি আই ইট, এরপর আমরা বললাম আই ইট রাইস, তাহলে আপনি কি বলেন? আপনি বলেন রাইস ইজ ইটেন, এরপর আপনি বলেন ইটেন বাই মি, ব্যাপারটা এরকম বলেন। তাহলে এবার আসেন, সাবজেক্টটা কি? সাধারণত আমরা যদি বলি বায়ের পরে বসে, আর অনেক কিছুর পরেই বসে, সাধারণত আমরা এটা বললাম বায়ের পরে বসে। তাহলে এই যে বাইটা যেহেতু প্রিপজিশন, প্রিপজিশনের পরে কে বসে? অবজেক্টিভ প্রনাউন বসে, তাই না? এই যে অবজেক্টিভ প্রনাউন বসে, দ্যাটস ওয়াই এই যে বায়ের পরে আমরা অবজেক্টিভ প্রনাউনটা বসাই নিলাম, বাই হোম। তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। এবার আসেন, এবার আমরা যদি চিন্তা করি ইউটা কি? অবজেক্ট, কি হবে? সাবজেক্ট, তাই না? কি হবে? সাবজেক্ট হবে। এবার আমরা যদি চিন্তা করি, দেখেন বাই হোম লিখে ফেলছি, এই যে দেখেন এটা কি? সাবজেক্ট আছে না? সাবজেক্ট। এবার দেখেন আমরা ভয়েস মানে কি বলছি? B+V3, উইল থেকে উইলই আছে, পরে B+V3 লিখে ফেলছি, দ্যাটস উত্তরটাই, তাহলে শেষ। এখন আপনার মনে প্রশ্ন আসে যে ভাইয়া এখানে সাবজেক্টের আগে উইল আসলো কেন? নর্মালি আপনি যখন প্রশ্ন করেন না, আমি যদি বলি তোমার নাম কি, আমি বললাম তোমার নাম কি, তাহলে আমি যদি এরকমটা বলি তোমার নাম কি, তাহলে তোমার নাম কি যখন আপনি বলবেন, তো ওই জায়গাটাতে আপনি কি বলবেন? তাহলে আপনি বলেন হোয়াট ইজ ইয়োর নেম, এরকমই বলেন হোয়াট ইজ ইয়োর নেম, এই আপনার নাম কি? তাহলে আমরা বলি হোয়াট ইজ ইয়োর নেম, তুমি কেরা, হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে এবার আমি যদি আমি আপনার নাম কি, তাহলে আমরা যখন প্রশ্ন করছি এটা কি ছিল? কোশ্চিন ওয়ার্ড, আর ইয়োর নেমটা কি? সাবজেক্ট। তাহলে কোশ্চিন করতে গেলে এই যে কোশ্চিন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে ডেফিনেটলি আপনাকে কি দিতে হয়? অক্সিলারি ভার্ব দিতে হয়। এই যে অক্সিলারি ভার্ব দিচ্ছেন, তাহলে এটা কি? এটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে কোশ্চিন, তাহলে ডেফিনেটলি সাবজেক্টটাকে কি দিতে হচ্ছে? অক্সিলারি ভার্ব দিতে হচ্ছে।
রাইট, এই জন্য আমরা এখানে কি দিছি, সাবজেক্টকে উইল তুলে দিছি, এখানে উইলটা দেওয়া নাই আগে। তো দ্যাটস উত্তরটা কি এ। এটাকে যদি আপনি আপগ্রেড করতে চান, কোশ্চেনটাকে যদি আপডেট করতে চান, তখন এটা আরেকভাবে উত্তর লেখা যায়। আরেকভাবে কিভাবে লেখা যায় দেখেন, হু আছে, তাহলে আপনি কি লিখলেন, হু, এরপর আসেন উইল ইউ বি হেল্পড, এরপরে এই যে বাই যে একটা ছিল, এটার আগে যে বাই ছিল, এই বাইটাকে টেনে নিয়ে এসে লাস্টে বসাবেন বাই। তাহলে এবার বাই যদি এখানে লিখতেন, তাহলে প্রিপোজিশনের পরে, তখন আপনি এখানে কি লিখতেন, হোম। এবার এই বাই সামনে না লিখে পিছনে দিছেন, তেমন তো প্রিপোজিশনের পরে নাই, এই জন্য হুই থেকে যাচ্ছে। তাহলে আমি এভাবেও লিখতে পারি, হো উইল ইউ, হ্যাঁ, হো উইল ইউ, হো উইল ইউ বি হেল্পড বাই। তার মানে এভাবে দুভাবে উত্তর লেখা যেতে পারে। এটাকে আমরা বলি ডিটাচ করে লেখা, বিচ্ছিন্ন করে লেখা। আপনি এভাবেও লিখতে পারবেন। আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। একদম সহজ সাবলীল ব্যাপার, ঠিক আছে, একদম সহজ সাবলীল ব্যাপার। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন এরপরে যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, 7 নম্বর কোশ্চেন, আই এম ইউজড ইন ক্রাউডেড প্লেসেস, রাইট। তাহলে এই জায়গাটাতে আপনারা একটু উত্তর করবেন, এখানে উত্তরটা কিভাবে আসতে পারে। আসেন, এখানে উত্তরটা কিভাবে আসতে পারে দেখেন, আমরা যদি খেয়াল করি, আই এম ইউজড ড্যাশ ইন ক্রাউডেড প্লেসেস, এখানে উত্তরটা কিভাবে আসবে, একটু আমাকে একটু দ্রুত বলার চেষ্টা করবেন, এখানে একটু দ্রুত বলার চেষ্টা করবেন যে এখানে উত্তরটা কিভাবে আসবে। বলছে আই এম ইউজড ইন ক্রাউডেড প্লেস, এখানে কি আসবে দেখেন, উত্তরটা কি আসবে। নর্মালি আপনি যদি চিন্তা করেন, আমি যদি বলি আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, সুইম ইন দ্য রিভার, I used to swim in the river. ওকে, এরপরে আমি বললাম I got, এরপর আমি বললাম used to swim in the river. A river. ওকে, এবার আমি যদি বলি CNG is used to power the vehicle, রাইট। আসেন, এই 3টা সেন্টেন্স আগে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সহজে উত্তর বের হয়ে আসবে। এখানে যে ইউজ টুটা দেখছেন, এটা হচ্ছে মডাল। এখানে যেটা আপনি দেখছেন, এটাকে আমরা পিওর মডাল বলি না, কারণ এটাকে প্রশ্ন করতে গেলে আপনার ডিড লাগে। হ্যাঁ, এটাকে প্রশ্ন করতে গেলে ডিড লাগে। নর্মালি মডাল যখন আমরা ব্যবহার করি, যখন প্রশ্ন করতে পারি, মডালটাকে আমরা সামনে নিয়ে চলে আসি। যেমন শুড আই গো দিয়ার, শুড আই গো দিয়ার, আবার সেখানে কি যাওয়া উচিত। এই যে দেখেন, মডেলটাকে আমি কি সামনে নিয়ে এসে প্রশ্ন করতে পারছি। আপনি কি ইউজ টুকে সামনে নিয়ে এসে প্রশ্ন করতে পারবেন? ইউজ টু আই সুইম ইন দ্য রিভার পারবেন না। তার মানে এটাকে পিওর মডেল বলাও ভুল। পিওর যে মডেল অক্সিলারিজের কথা আমরা বলি, এটাকে পিওর মডেল অক্সিলারিজ বলাটাও ভুল, রাইট। এবার আসেন, এখানে কোশ্চেনটা বলছে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, তার মানে আপাতত দৃষ্টিতে আমরা বলছি এটা পিওর মডেল না, কিন্তু এটা মডেল, রাইট। তাহলে মডেলের পরে আমরা নর্মালি কি বলি, তাহলে আমরা বলি ভার্বে বেস ফর্ম। ভার্বে কি বলি আমরা, ভার্বে বেস ফর্মটা বলি। এবার আসেন, এখানে আই গট ইউজ টু, এই ইউজ টুটা কিন্তু মডেল না। এই ইউজ টুটা কি না, বলছে ভাই মডেল না। এখানে ইউজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। এটা কি বললাম, এই ইউজটাকে আমরা কি বলছি, বলছে ভাইয়া এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। হ্যাঁ, এটা বাংলা কি বলছে, অভ্যস্ত হওয়া। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এটার বাংলাটা হচ্ছে হ্যাবিচুয়েটেড, হ্যাবিচুয়েটেড, এটাকে আমরা বলি হ্যাবিচুয়েটেড। তাহলে এবার দেখেন, আই গট ইউজ টু সুইম ইন দ্য রিভার, তার মানে আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত হয়েছিলাম। তাহলে এবার দেখেন, হ্যাবিচুয়েটের সাথে কি বসে, টু। অ্যাকাস্টমডের সাথে কি বসে, টু। এটাকে আমরা বলছি প্রেপোজিশন। এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে এবার আসেন, এবার এই ইউজ টু এর পরে আমরা জানি যে ভাইয়া ইউজ টু এর পরে এটা যেহেতু মডেল না, রাইট, এটা বাংলা কি, হ্যাবিচুয়েটেড বা অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েটেড টু বা অ্যাকাস্টম টু। তাহলে এবার দেখেন, এটা যেহেতু মডেল না, তাই বেস ফর্ম বসে না, এরপরে ভার্বের সাথে কি বসে, বসে ভাইয়া আইএনজি বসে। এখানে ইউজ টু, এটার পরে আমরা কি বলবো, আমরা ভার্বের সাথে আইএনজিটা দিয়ে দেবো।
তাই তো? আমরা ভার্বের সাথে কি দিয়ে দেবো? বলছে ভাইয়া আমরা এখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবো। ওকে, তাহলে এবার দেখেন, এরপরে দেখেন সিএনজি ইজ ইউজ টু, তাহলে এটার বাংলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা বাংলা কিন্তু হ্যাবিচুয়েটেড বা অভ্যস্ত বোঝাচ্ছে না, এখানে ব্যবহৃত হওয়া বোঝাচ্ছে, ব্যবহার। তাহলে এবার দেখেন সিএনজি কে ব্যবহার করা হচ্ছে, সিএনজি ব্যবহার করতেছে নাকি সিএনজি কে ব্যবহার করা হচ্ছে? বলছে ভাইয়া সিএনজি কে ব্যবহার করা হচ্ছে। কেন ব্যবহার করা হচ্ছে? বলছে ভাইয়া যানবাহনে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে। কি দেওয়ার ক্ষেত্রে? বলছে যানবাহনে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে। তবে প্যাসিভ, প্যাসিভ যেহেতু, এই জন্য আমরা জানি প্যাসিভ মানে কি, বি প্লাস ভি থ্রি। এই যে বি প্লাস ভি থ্রি, বি প্লাস কি? বলছে ভি থ্রি, রাইট? তো দ্যাটস ওয়াই এই জায়গাতে এসে আমরা তখন আবার ভার্বে বেস ফর্মটা বলছি। তাহলে এবার আসেন, নর্মালি ইউজ টু যদি সামনে আপনি যদি বি ভার্ব যদি না পান, গেট গট যদি না পান, তাহলে ভার্বে বেস ফর্ম দিবেন, সহজ টেকনিক। আর যদি ইউজ টুর আগে যদি আপনার সাবজেক্টের মানে ইউজ টুর আগে যদি বি ভার্ব বা গেট গট কিছু চলে আসে, সাবজেক্টের দিকে তাকাবেন। সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় আইএনজি দিবেন, সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে ভার্বে বেস ফর্ম দিবেন। এটা টেকনিক। আমি পরে যেটা বললাম সেটা হচ্ছে টেকনিক, বাট আমি এতক্ষণ ধরে যেটা বুঝালাম এটাই হচ্ছে ফাংশন। ফাংশন আর টেকনিকের মধ্যে যোজন যোজন মাইল দূর, রাইট? যোজন যোজন মাইল দূর। আপনি যখন গ্রামারের ইনসাইট ভালো পারবেন তখন ইংলিশ কোশ্চেন দেখলে আপনার কোনোভাবে ভয় লাগবে না, ভীতি লাগবে না, আপনার পড়তেও অনেক মজা লাগবে। আর যখনই আপনি ওই জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবেন, ওই জায়গা থেকে সরে আসবেন, তখন এটা আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। ছোটোবেলার থেকে ক্লাস আমরা 3, 4, 5 থেকে ইংলিশটাকে আমরা ব্যাপকভাবে পড়ার চেষ্টা করছি না? ফলাফল কি? ফলাফল কোনো আসছে? বুঝছে না, ফলাফল আসেনি। আপনি যে জায়গাতে যাবেন আপনার প্রধান সমস্যা ইংলিশ। কেন ভাই? আপনি তো ক্লাস 3, 4 থেকে ইংলিশে প্রাইভেট পড়ছেন, একদম 3, 4 থেকে ইংলিশ প্রাইভেট পড়ছেন। আপনাদের এই পর্যায়ে এসে আপনাকে যদি বলা হয় আপনি কোন জায়গাতে আপনার সমস্যা, আপনি ঘুরে বলবেন ইংলিশ আর ম্যাথে সমস্যা। সমস্যা কোথায়? কিন্তু এই দুটো ছোটোবেলা থেকে আপনি প্রাইভেট পড়ছেন। কারণটা হচ্ছে আমরা ম্যাক্সিমামে আমরা শর্টকাটে সবাই পার হতে চাই, গ্রামারের ইনসাইটটা বুঝি না। আমরা কি করি? আমরা ধূপ করে দৌড় মারে যে 2-4টা টেকনিক যেখানে ও আল্লাহ সেই পড়াইছে ভাই, বুঝে কি পড়াইছে? বুঝে 2টা টেকনিক দিয়ে সব সমস্যার সমাধান। তুমি বই খুলে প্র্যাকটিস করেছো? বলছে না, বোর্ডে যেটুকু দেখাইছে ওটুকু। ভাই ওই টিচাররা যেটুকু বোর্ডে দেখায় ওটুকু পড়তে মজা লাগে, যখন অন্য কোশ্চেন চলে আসে বলছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জীবন একদম তেজপাতা হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, শুধু সামনের পরীক্ষার জন্য না, আপনার যেহেতু স্বপ্ন আরও বড়, তো ওই জায়গা থেকে আপনাকে বলতে চাই আপনাকে ইনসাইট বুঝতে হবে। যত বড় জায়গায় আপনি চাকরি করার চেষ্টা করবেন তত আপনাকে ইংলিশ ভালো জানতে হবে। এটার কোনো শর্টকাটের কোনো ব্যাপার নাই, আপনাকে ইনসাইট বুঝেই যাইতে হবে। হ্যাঁ, আপনাকে ইনসাইট এভাবে ধরে ধরে বুঝাই যাইতে হবে। এছাড়া কপালে দুঃখ আছে, কপালে অবশ্যই দুঃখ আছে, শুধু আপনার জন্য না, আপনার যে পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, আপনারা তো অনেক ম্যাচিউরড মানুষ, হ্যাঁ, শিক্ষক হওয়ার জন্য পড়তেছেন, আপনার বাচ্চা কাচ্চা হবে, তাদেরকেও একটা সুশিক্ষা দেওয়ার জন্য, গ্রামারে ইনসাইট সহ বোঝার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে। এগুলো আমি যেগুলো কথা বলতেছি এগুলো বাংলাদেশে বইয়ে দেওয়া নেই, আমি ইনসাইট বলতেছি। গ্রামারের আপনি যদি দোকান থেকে একটা বই কিনে পড়েই হইতো, তাহলে আমরা বলি যে ঢাকার নীলক্ষেতের দোকানদাররা হয়তো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তাই না? হ্যাঁ, তো এই জায়গাটাতে আমরা বলি যে শিক্ষক লাগে, এবং ভালো শিক্ষক যদি হয় তাহলে ওই জায়গাটাতে বোঝার পরিধি অনেকখানি বেড়ে যায়। এই জন্য আমি কোনো টেকনিকের কথা বলছি না। টেকনিক কি? যদি বি ভার্ব না পান বেস ফর্ম দিবেন, বি ভার্ব বা গেট গট পাইলে সাবজেক্টের দিকে তাকাবেন, সাবজেক্ট অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে ভার্বে বেস ফর্ম। এটা টেকনিক, এদিক যাওয়া যাবে না। এতক্ষণ আমি যেটা বললাম এটাকে আমরা বলছি যে ভাইয়া এটা 100% এটা ফাংশন। এভাবে বুঝলে আপনার জন্য অনেকখানি সুবিধা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝলে অনেকখানি কি হবে? বলছে ভাইয়া বুঝলে অনেকখানি সুবিধা হবেই। ওকে, আসেন এরপরে আসেন। এরপরে তাহলে আমরা উত্তর কি বলছি? তাহলে ইউজড দেওয়া আছে, হ্যাঁ, তারপরে কি দেওয়া আছে? বি ভার্ব, তাহলে সাবজেক্টটা কি? অ্যাক্টিভ। এর জন্য ভার্বের সাথে আমরা কি বলছি? আমরা আইএনজি বলছি। ওকে, আসেন এরপরে আসেন 8 নম্বর কোশ্চেন। স্পিচ ফুল অফ ম্যানি ওয়ার্ডস, স্পিচ ফুল অফ ম্যানি ওয়ার্ডস। তাহলে এটা আপনি মুখস্থ বিদ্যা আপনি পড়ছেন, একটা বক্তব্যের মধ্যে যখন হুদায় তেনা বেসানো হয় তখন আমরা কি বলি? ভার্বস স্পিচ, তাই তো? এই জন্য উত্তরটা হবে ডি। এবার আসেন 9 নম্বর, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া থেকে কি হবে? এ ধরনের কোশ্চেনগুলো আমরা প্রায় পাই। কি ধরনের কোশ্চেন এগুলো? একদম ইজি ধাঁচের কোশ্চেন ভাই, একদম ইজি ধাঁচের কোশ্চেন। হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল থেকে আসছে, ছোট বাচ্চাদের খেলা। আমরা জানি আম, তাই তো? আমরা যদি আম বা অন পাই লাস্টে, এগুলোকে প্লুরাল করার জন্য আমরা কি করি? এ দিই, তাই না? যেমন আমরা যদি বলি এজেন্ডাম, আমরা কি বলি? এজেন্ডাম থেকে এজেন্ডা, তাই না? তাহলে এটা কি হয়? তাহলে প্লুরাল বলি। হ্যাঁ, ডেটাম, আমরা যদি বলি ডেটা, ডেটা থেকে আমরা কি বলি? ডেটাম। হ্যাঁ, তাহলে আম বা অন থাকলে কি হয়? সিঙ্গুলার। তার মানে এটা কি? এটা সিঙ্গুলার। এটা কি? এটা হচ্ছে প্লুরাল,
তাই না? এটা কি? এটা হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে এবার দেখেন আমরা যখন ফিনোমিননের কথা বলি, ফিনোমিনন থেকে আমরা কি বলি? ফিনোমিনা। ফিনোমিনন থেকে আমরা কি বলি? ফিনোমিনা, তাই না? তাহলে এখানে দেখেন আম বা অন থাকলে কি হয়? আম বা অন থাকলে এ হয়। এই যে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, এগুলো একদম মুখস্থবিদ্যা, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাব। 10 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনটা কি? তাহলে আমরা জানি সাধারণত আপনি যখন হ্যাঁ শব্দের শেষে TION পেয়ে যাবেন, শব্দের শেষে কি পেয়ে যাবেন? তার বলছি সাধারণত আপনি যখন শব্দের শেষে TION পেয়ে যাবেন তখন ওইটাকে আমরা নাউন বলবো। তখন ওইটাকে আমরা কি বলবো? আমরা এটাকে নাউন বলবো। এটা কই থেকে আসছে? তা আমরা বলি এই ভার্বটা হচ্ছে কন্ট্রিবিউট। কন্ট্রিবিউটটা হচ্ছে ভার্ব, তাই তো? কন্ট্রিবিউটটা কি? তার বলছি কন্ট্রিবিউটটা হচ্ছে ভার্ব। ওকে, কন্ট্রিবিউটটা কি? তার বলছি কন্ট্রিবিউটটা হচ্ছে ভার্ব। ওকে, এই যে কন্ট্রিবিউটটাকে আপনি ভার্ব বলছেন, এই ভার্বের V2 এবং V3 ফর্মের দিকে যদি আমরা খেয়াল করি তখন আমরা বলি কন্ট্রিবিউটেড। তার মানে এই যে V3 ফর্ম, এটা হ্যাঁ কন্ট্রিবিউট, কন্ট্রিবিউটেড, কন্ট্রিবিউটেড। এই যে ভার্বের V3 ফর্ম যেগুলো আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আছে, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভে কাজ করে। হ্যাঁ, সাধারণত কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। দ্যাটস ওয়াই আমরা যদি বলি দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন, এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি আসবে? তখন আমরা বলছি এটা কন্ট্রিবিউটেড আসবে। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে ভাই উত্তরটা ডি হবে। উত্তরটা কি হবে? বলছে ভাই উত্তরটা ডি হবে। ওকে, এরপর আসেন, এরপরে 11 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, মুভ অ্যান্ড ডাই বলছে, কোশ্চেনে বলছে মুভ অ্যান্ড ডাই। মুভ অ্যান্ড ডাই মানে কি? তা আমরা যদি মুভ অ্যান্ড ডাইয়ের দিকে আমরা যদি খেয়াল করি, মুভ অ্যান্ড ডাই বলতে আমরা কি বুঝি? মুভ অ্যান্ড ডাইয়ের দিকে আপনি যদি খেয়াল করেন তো বলছে নড়লেই মৃত্যু। নড়লেই কি? বলছে ভাইয়া নড়লেই বিপদ, নড়লেই মৃত্যু। নড়লেই বিপদ, নড়লেই কি? আমরা বলছি ভাইয়া নড়লেই বিপদ, নড়লেই মৃত্যু। ওকে, বাঁচার সুযোগ কম। তাহলে এবার আসেন, মুভ অ্যান্ড ডাই যখন আপনি বলছেন এটা উত্তরটা কি আসবে? মেক ইট সিম্পল। সিম্পল করবেন, মেক ইট সিম্পল, এটাকে সিম্পল করার কথা বলছে। ওকে, তাহলে সিম্পল করার কথা বলছে। সিম্পল করলে কি হবে? তাহলে আমি এ আর ডি আগে বাদ দিতে পারছি। কারণটা কি? আসেন, সিম্পলের ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে, একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন হয়। একটা সিম্পল সেন্টেন্সের গঠন দুরকম হয়। পয়েন্ট 1, সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। আরেকটা কেমন হতে পারে? আরেকটা হতে পারে আপনার সাবজেক্ট তারপরে হচ্ছে ফাইনাইট ভার্ব, আরও ভার্বের প্রয়োজন হলে তখন আমরা ওই জায়গাতে আমরা নন ফাইনাইট ভার্ব নেব। ঠিক আছে, তো আমি আবার বলছি একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন হবে? তো বলছি ভাইয়া একটা সিম্পল সেন্টেন্সের গঠনের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বলছি একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন? বলছে ভাইয়া একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, অথবা সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, আরও ভার্বের যদি দরকার হয় বা প্রয়োজন হয় তখন ডেফিনেটলি আপনাকে এটাকে নন ফাইনাইট ভার্ব করে নিতে হবে। ঠিক আছে, আপনাকে কি নিতে হবে? বলছে ভাইয়া ডেফিনেটলি আপনাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে নিতে হবে। তাহলে আপনি অবশ্যই একটা সিম্পল সেন্টেন্সের গঠনের দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি একটা সাবজেক্ট নেবেন, একটা ফাইনাইট ভার্ব নেবেন, আরও ভার্বের যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আপনাকে নন ফাইনাইট ভার্ব নিতে হবে। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট দেয়ার টু বাই আ পেন, আমি সেখানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? বলছে ভাই একটা কলম কিনতে গিয়েছিলাম, রাইট? তাহলে এবার আসেন, আই ওয়েন্ট দেয়ার টু বাই আ পেন, ওয়েন্টটা কি? বলছে ভাই ফাইনাইট ভার্ব, তাই না? আর টু বাইটা কি? বলছে ভাই এটা নন ফাইনাইট ভার্ব, তাই না? আমরা নন ফাইনাইট ভার্ব তো চিনি সবাই। নন ফাইনাইট ভার্ব কোনগুলো আছে? নন ফাইনাইট ভার্বের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে বলি টু প্লাস ভার্বের বেস ফর্মটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সাধারণত ভার্বের সাথে আইএনজি যদি থাকে, অক্সিলারি ভার্ব যদি সামনে না থাকে, নন ফাইনাইট ভার্ব, তাই না? V3 যদি পাওয়া যান আপনি, V3 সামনে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নন ফাইনাইট ভার্ব। এই তিনটে সবচেয়ে বেশি লাগে, আরও নন ফাইনাইট ভার্ব আছে। ওকে, তাহলে আমরা এই জায়গাতে তিনটা নন ফাইনাইট ভার্বের যদি মনে রাখি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, আর এটা হচ্ছে V3। এই ভার্বের সাথে আইএনজির সামনে অক্সিলারি ভার্ব থাকা যাবে না, রাইট? V3 আগে অক্সিলারি ভার্ব থাকা যাবে না, তাহলে এগুলো নন ফাইনাইট ভার্ব। তাহলে এবার দেখেন সিম্পল সেন্টেন্সে কি আসবে? বলছে ভাইয়া একটা সাবজেক্ট আসবে আর একটা ফাইনাইট ভার্ব আসবে। আমিও বলছি একটা সাবজেক্ট আসবে আর একটা কি থাকবে? বলছে ভাইয়া একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, আরও ভার্বের যদি আপনার প্রয়োজন হয় ডেফিনেটলি আপনি সেটাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে নেবেন। ঠিক আছে, ডেফিনেটলি আপনি ওটাকে কীভাবে নেবেন? বলছে ভাইয়া ডেফিনেটলি আপনি সেটাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে নেবেন। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। মোটা দাগে যদি আমি বলতে চাই, আমি আবারও বলছি মোটা দাগে যদি আমি বলতে চাই, ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? সিম্পল সেন্টেন্সে একটা থাকবে। ওকে, এখানে ফাইনাইট ভার্ব কয়টা দেওয়া আছে? এই যে ডু নট মুভ, উইল ডাই, দুইটা। এই যে মুভ, উইল ডাই, কয়টা? দুইটা। তার মানে এগুলো আগেই বাদ। এবার দেখেন
বাই মুভিং ইউ উইল ডাই নাকি উইথাউট মুভিং ইউ উইল ডাই, কোনটা নিব? তা আমি যদি দেখি মুভিংটা কি ভার্বের সাথে আইএনজি, সামনে কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে, বলছে না। মুভিংটা কি বলছে আইএনজি, সামনে কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে, বলছে না। সামনে কোনো অক্সিলারি ভার্বটা দেওয়া নাই, রাইট? সামনে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। যেহেতু সামনে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তা আমরা ডেফিনেটলি আমরা এটা বলবো যে ভাই এটা একটা নন ফাইনাইট ভার্ব। আমি আবার বলছি ডেফিনেটলি ওটাকে আমরা কি বলবো, বলছি ভাইয়া ওটা একটা নন ফাইনাইট ভার্ব। এই যে নন ফাইনাইট ভার্ব, তাই আসেন ফাইনাইট ভার্ব কয়টা দেওয়া আছে, এই যে একটা, তারপরে দুটাই সিম্পল সেন্টেন্স। এখন দেখেন মূল যে সেন্টেন্স এটা বাংলা কি ছিল, বলছে মূল সেন্টেন্সটা বাংলা যেটা ছিল মুভ অ্যান্ড ডাই, বলছে নড়লেই মৃত্যু। ঠিক আছে, তাহলে নড়লেই যে মৃত্যু, আপনি মুভ মানে নড়বেন, অ্যান্ড ডাই মরবেন। তাহলে এবার উইথাউট মুভিং সেম মানে কি আসতেছে, বলছে না। এখানে কি বুঝাচ্ছে, মানে চলা ছাড়াই মৃত্যু। তাহলে কি নড়লে মৃত্যু আর ছাড়া মৃত্যু তো এক জিনিস না, তার মানে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর ডেফিনেটলি এটা হবে না, তাই এই জন্য বলছি নড়লে মৃত্যু, বাই মুভিং ইউ উইল ডাই। দ্যাটস উত্তরটা কি হবে, বুঝছে ভাই উত্তরটা বি হবে। উত্তরটা কি হবে, বুঝছে ভাই উত্তরটা বি হবে। এটা হচ্ছে কাহিনী। ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি দেখেন 12 নম্বর কোশ্চেন, দ্য সিনোনিম অফ ইন্টিমিডেট, এর মুখস্থবিদ্যা, তাই না? ইন্টিমিডেট মানে কি, তা আমরা জানি ভয় দেখানো, তার মানে কি এই যে ফ্রাইটেন্ড, একদম সহজ। এবার আসেন এই যে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা আমি সবার কাছ থেকে উত্তর চাই, যে এটার উত্তরটা কি হবে। হ্যাঁ, 13 নম্বর কোশ্চেনটা আমি সবার কাছেই চাই যে ভাইয়া এটার উত্তরটা কি হবে। 13 নম্বর কোশ্চেনটা আমি সবার কাছেই এটার উত্তর চাই যে ভাইয়া এটার উত্তরটা আমরা কি বলবো। ঠিক আছে, এটার উত্তরটা আমরা কি বলবো, একটু দ্রুততার সাথে সবাই আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা উত্তরটা কি আসবে একটু সবাই উত্তর করবেন, এটা তো উত্তর দিতেই হবে, হবে, এটা উত্তর দেওয়া লাগবে। শারমিন নাহার বি, মাসুদ রানা বি, জেরিন তাসনিম মুন্নি বি। এর উত্তরটা কি হবে দেখেন তো। কোশ্চেনটা এই আপনার 18তম যে নিবন্ধনের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার মধ্যে সবচেয়ে বেস্ট কোশ্চেন আমার কাছে এটা মনে হয়েছে, রাইট? এটা বেস্ট কোশ্চেন, এর চেয়ে ভালো কোশ্চেন পরীক্ষায় আসে নাই। আপনি এটা কতখানি পারেন এটাকে একটু নিজেকে একটু দেখতে হবে। হ্যাঁ, এটা কতখানি আসে মানে পারেন আপনি, একটু উত্তর করবেন সবাই। জাহিদুল ইসলাম তালুকদার বি হয় নাই, মাসুদ রানা বি হয় নাই। হ্যাঁ, এরপরে এ কে লিটন ভাই, না ভাইয়া হয় নাই। হ্যাঁ, এরপরে একটু উত্তর করেন, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, এরপরে আইরি হয় নাই, রিয়াজ হয় নাই, রিয়াজ ভাইয়া আপনার উত্তর হয় নাই। এরপর নুসরাত জাহান হয় নাই। ঠিক আছে, এরপরে দেখি আর কে পারে। এই কোশ্চেনটা আমার খুবই ভালো লাগছে, কোশ্চেনটা একটু স্মার্ট ছিল, আমার কাছে ভালো লাগছে খুব। আসেন এরপরে জয়ন্ত জয় ভাই বলছে এ হয় নাই। আসেন এই জায়গাটাতে প্রবলেম কোথায়। আফিউ মানে আমরা যদি বলি আফিউ, এটা কি একটা ডিটারমিনার। আবার আপনি যদি বলেন আফিউ মানেটা কি, আফিউ মানে হচ্ছে এ নাম্বার অফ, এটা একটা ডিটারমিনার, এ নাম্বার অফ। বা আপনি বলতে পারেন সেফারেল, কতিপয়, এটা একটা ডিটারমিনার, তাই না? আফিউ মানে কি অল্প কিছু সংখ্যক। আফিউ মানে কি আমরা বলি অল্প কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক, কিছু সংখ্যক। আবার এ নাম্বার অফ মানে কি অসংখ্য বা প্রচুর। সেভারেল বাংলা কি বলছে ভাই কতিপয়, তার মানে কি এটা একটা ডিটারমিনার, এটাও আপনার নাম্বার বোঝাচ্ছে এখানে, এটাও আপনার কি বলছে ভাই নাম্বার বোঝাচ্ছে। তাইলে দুটা ডিটারমিনার এক জায়গায় হয়ে গেছে না, একই রকম ডিটারমিনার। এখানে আমি বললাম অল্প কিছু সংখ্যক প্রচুর ছাত্রছাত্রী, হইল? আসে বাংলা আসে, বলছে না। দুটা ডিটারমিনার এক জায়গায় করে ফেলছে, এক জাতীয় একই ডিটারমিনার আপনি দুইবার ব্যবহার করে ফেলছেন। আফিউ মানে ওয়ান কাইন্ড অফ এ নাম্বার অফ, তাই না? দুটো একই ধরনের ডিটারমিনার, দুটার দ্বারা আমরা কোয়ান্টিটি বুঝাই, তাই তো? তাহলে এবার দেখেন একই ধরনের ডিটারমিনার আপনি কয়বার ব্যবহার করে ফেলছেন, বলছে ভাইয়া আমি দুইবার ব্যবহার করে ফেলছি। যেহেতু দুইবার ব্যবহার করে ফেলছি, তার মানে কি এই যে একই ধরনের ডিটারমিনার আপনি দুইবার ব্যবহার করলেন, একই ধরনের ডিটারমিনার আপনি কয়বার ব্যবহার করলেন, বুঝছি ভাইয়া দুইবার ব্যবহার করে ফেলছি। দ্যাটস ওয়াই এগুলো আগে লাথি দিয়ে বাদ দেন। এই জন্য উত্তরটা হচ্ছে স্মল নাম্বার অফ, অল্প কিছু সংখ্যক স্টুডেন্টস। এ নাম্বার অফের পরে নাউন কি হয়, প্লুরাল হয়। এবার আসেন এ নাম্বার মানে কি বলছে ভাই অসংখ্য। যেহেতু অসংখ্য, তার মানে কি অসংখ্য কি একজনে হয়। আমি বললাম আমার অসংখ্য বাচ্চা কাচ্চা আছে, আমার 100টা বাচ্চা কাচ্চা আছে, তার মানে কি আমার অসংখ্য বাচ্চা কাচ্চা আছে, তার মানে আমার কি একটা বাচ্চা কাচ্চা আছে, বলছে ডেফিনেটলি নট, অনেক তো। তাহলে অনেক হলে আপনি ভার্বটা কি দিবেন, সিঙ্গুলার দিবেন নাকি প্লুরাল দিবেন? ডেফিনেটলি আপনি প্লুরাল দিবেন। যেহেতু প্লুরাল দিবেন, দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলছি, আমরা বলছি ওয়ার প্রেজেন্ট।
রাইট, আমরা কি বলছি এখানে? আমরা এখানে বলছি ওয়ার প্রেজেন্ট। ওকে, এটা একটু ভালো করে মনে রাখবেন। দ্যাটস ওয়াই এ বি সি একটা উত্তর না, হ্যাঁ উত্তরটা হচ্ছে ডি। আপনার ম্যাক্সিমাম উত্তরটা ভুল করছেন। এগুলো হচ্ছে আমরা যখন ধরে ধরে পড়াবো, আমরা যখন এখন তো জাস্ট কোশ্চেন সলিউশন আপনাকে দেখাচ্ছি, আপনি যখন প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে 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 এটার অর্থ কি, কেন এরকম হচ্ছে, ফাংশন কেন করছে, এই জায়গাটাতে যখন আপনি অনেক ভালো বুঝতে পারবেন, তখন দেখবেন যে আপনার পড়তে অনেক মজা লাগছে। তাহলে আমি আবার বলছি, এ নাম্বার অফের পরে নাউনটা কি হচ্ছে? প্লুরাল। কারণটা হচ্ছে অসংখ্য মানুষজন। রাইট, আপনি যদি এরকম বলেন, টু বললেন, টু বলার পরে আপনি বয় বলবেন নাকি বয়েজ বলবেন? বয়েজ বলবেন না, কারণ টুটা প্লুরাল। এই জন্য আপনি এখানে নাউনটাও প্লুরাল নিচ্ছেন, তাই না? ইংলিশের ক্ষেত্রে যা প্লুরাল হয় ভাই, সব প্লুরাল হয়, এখানে ভার্বও কি আসবে? প্লুরাল আসবে। কিন্তু বাংলা কিন্তু ভিন্ন। বাংলা দেখেন, বাংলা কি বলে? বাংলায় বলে দুইজন বালক, দুইজন বালক। কেন এই কথাটা বলছে দেখো, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দুইটা কি বলছে ভাই? দুই হচ্ছে প্লুরাল। বালকটা কি বলছে ভাই? বালকটা হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে ইংলিশ আর বাংলার পার্থক্য। ইংলিশে যা প্লুরাল হয় সব প্লুরাল হয়। দুই হলো প্লুরাল, বয়স হলো প্লুরাল, ভার্ব কি বলছে? এটাও প্লুরাল। কিন্তু বাংলা যখন বলছেন দুইজন বালক, এরা কিন্তু বলেন না, বলেন দুইজন বালক। এই যে দুইটা কি প্লুরাল, বালকটা কি সিঙ্গুলার। এটা হচ্ছে ইংলিশ আর বাংলার ডিফারেন্স। তাহলে এবার স্মল নাম্বার বলতেছেন, অল্প কিছু সংখ্যক স্টুডেন্টের কথা বলছেন। অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট মানে কি একজন? বেশি জীবনও না। একের বেশি হলে কি হবে? প্লুরাল হবে। তাহলে এবার একের বেশি প্লুরাল, তাহলে প্লুরালের পরে নাউনটা কি হবে? প্লুরাল। যেহেতু সবই প্লুরাল, তার ভার্ব কি আসবে? বলছে প্লুরাল। এই জন্য আমরা এখানে বলছি ওয়্যার। ভার্বটাকে কি বলছি আমরা? ওয়্যার। ওকে ওকে, দেলোয়ার হোসেন, এ ফিউ নাম্বার হয় না রে ময়না। এটাও হচ্ছে ডিটারমিনার, অল্প কিছু সংখ্যক। এ নাম্বার মানে হচ্ছে অনেক বেশি সংখ্যক। দুইটা ডিটারমিনার একসাথে একই জাতে আপনি ব্যবহার করতে পারতেছেন না। তো আপনাকে যদি বলি অল্প কিছু সংখ্যক অনেক মেয়ে বিয়ে করতে আসছে, হলো 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 দেলোয়ার ভাই, হলো না তো। দ্যাটস ওয়াই দুটো একই জাতীয় ডিটারমিনার আপনি একসাথে ব্যবহার করতে পারতেছেন না। হ্যাঁ, আচ্ছা এরপরে আসেন। এরপরে 14 নম্বর কোশ্চেন, একদম সহজ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, অ্যান্টোনিম ডিলেট মানে কি? ওই জীবন থেকে ওনাকে ডিলেট করে দেন, এই যে ডিলেট। ইনসেট মানে কি? কোনো জায়গায় বা কোনো জিনিসে কি প্রবেশ করানো। অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। দ্যাটস উত্তরটা কি? সি। এটা একদম সহজ, ট্যাগ কোশ্চেন থেকে আসছে। ট্যাগ কোশ্চেনটা সবাই পারেন আমি জানি, ঠিক আছে? ট্যাগ কোশ্চেনটা সবাই আপনারা পারেন আমি জানি। তো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? আসেন, আমরা এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি? দ্য স্পেকটেটর ওয়াজ আ লেডি, ওয়াজ আ লেডি, তাই তো? এটা কি দেওয়া আছে? অ্যাফার্মেটিভ। তার মানে এই যে ট্যাগ কোশ্চেনের পরের অংশে কি হবে? নেগেটিভ। ওকে, নেগেটিভ। এবার দেখেন এটা কোন টেন্সে দেওয়া আছে? বলছে ভাই পাস্টে। তাহলে কি এখানে প্রেজেন্ট যাওয়ার কোনো সুযোগ আছে? বলছে না 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 না, তাই না? তাহলে এবার আসেন, তাহলে আমরা কোনটা হবে? তাহলে ওয়াজ শি বলতে পারতেছি, বলছে এটা অ্যাফার্মেটিভ, তাহলে তো এখানে নেগেটিভ হওয়া লাগবে। বি বাদ 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 বাদ। তাহলে আমরা জানি ট্যাগ কোশ্চেনে সাধারণত আমরা একসাথে কন্ট্রাকশন করে লিখি, রাইট? তার মানে ওয়াজ শি নট এভাবে লেখার কোনো সুযোগ নাই। দ্যাটস উত্তরটা কি আসবে? সি। ওকে, এরপরে আসেন, এরপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 16। এই কোশ্চেনটাও সুন্দর আছে। হ্যাঁ, এই কোশ্চেনটাও সুন্দর আছে। নাও ম্যানি উইমেন আর ওয়ার্কিং ড্যাশ হোম উইথ মেন। এখানে উত্তরটা কি আসবে? আসেন, এই কোশ্চেনটার দিকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা কি পাই? দেখেন, বলছে নাও ম্যানি উইমেন আর ওয়ার্কিং। নাও ম্যানি উইমেন আর ওয়ার্কিং কোথায়? এবার দেখেন, আমার যদি এখানে আউট অফ থাকতো, স্টেইং আউট অফ থাকতো, আমি চিন্তা করতে পারতাম, তাই না? তাহলে আমার তো এরকম কিছু নাই। হ্যাঁ, আর আউট অফ থাকলে আমরা কি বলি? আউট অফ মানে এটা ধরেন গতিশীল অবস্থায় ঢুকলো, তাহলে আমরা কি বলি? ইনটু, তাই না? আমরা গতিশীল অবস্থায় যদি থাকি, তাহলে আমরা কি বলি? তাহলে আমরা গতিশীল অবস্থায় ভিতরে প্রবেশ করা যদি বুঝাই, তাহলে আমরা ওই জায়গাটাতে কি বলি? ইনটু। আবার ভিতর থেকে বাইরে যদি গতিশীল বুঝাই, তখন আমরা কি বলি? আউট অফ। আবার কোনো জিনিস ভিতরে ছিল, এখন বাইরে আসে, এই অবস্থা বুঝাতে আমরা আউট অফ ব্যবহার করি। এগুলো অফ টপ দেওয়াই নাই, সুতরাং আমার এগুলো নিয়ে প্যারাই খাওয়া লাগতেছে না। আউটসাইড মানে কি? একদম বাইরে। এটার এই যে ঘর, ঘরের বাইরে, এটাই হচ্ছে আউটসাইড, তাই না? এই যে ঘর, ঘরের কি বাইরে, এটা বাইরে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা আউটসাইড বলি। বলছে নাও ম্যানি উইমেন, অনেক বেড়ি মানুষ, আর ওয়ার্কিং, কাজ করতেছে কোথায়? আউটসাইড হোম উইথ মেন, পুরুষের পাশাপাশি এরা ঘরের বাইরে কি করছে? কাজ করছে। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে ভাই উত্তরটা জিতে যাবে। ওকে, এরপর আসেন, এরপরে দ্য ভার্ব অফ দ্য ডিসাইড। এটা মুখস্থ বিদ্যা, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এটা কি হবে? ডিসিভ। ওকে, এই যে কোশ্চেনটা অনেক বোঝার আছে। দেখেন, আ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি, মেক ইট অ্যাক্টিভ। এটাকে অ্যাক্টিভ করতে বলছে।
এটা দেখেন তো এটা পারেন কিনা। 18 নম্বর কোশ্চেনটা, এখানে তারা এই কোশ্চেনটা তারা অ্যাক্টিভ করতে বলছে। অ্যাক্টিভ প্যাসিভ থেকে ভালো কোশ্চেন আসতেছে, ট্রান্সফরমেশন থেকে ভালো কোশ্চেন আসতেছে, মুখস্থ বিদ্যার মধ্যে আপনার ভোকাব ভালো আসতেছে, প্রিপোজিশন ভালো আসতেছে, এগুলো ভালো করে পড়তে হবে। আমরা টোটাল গাইডলাইন দিব, আগে কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। বলছে আ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি, আ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি, এই জায়গাটাতে অ্যাক্টিভ কী হবে? অ্যাক্টিভ কী হবে? আসেন, অ্যাক্টিভ কী হবে? হ্যাঁ, অ্যাক্টিভ কী হবে? আসেন আমরা অ্যাক্টিভটা শিখি একটু। পড়া লাগে না এগুলো, এগুলো গরিবেরা পড়ে, বড় লোকেরা পড়ে না। আসেন দেখেন, আমি যদি এই জায়গাটাতে এরকম লিখতাম, আ লেটার উইল বি রিটেন বাই মি, হইতো না? হইতো নাকি হইতো না? ডেফিনেটলি হইতো। আর লেটার উইল বি রিটেন বাই মি, হইতো না? বুঝছে, ডেফিনেটলি হইতো। তাহলে আমি যদি এটা অ্যাক্টিভ করি, তো আমি কি বলবো? আই উইল রাইট আ লেটার, তাই তো? আই উইল রাইট আ লেটার, এই জায়গা থেকে প্রচুর এনটিআরসিতে কোশ্চেন আসে, পড়ার কিছু নেই। আসেন, তাহলে আমরা জানি কি সাবজেক্ট থেকে কি হয়েছে? বাই লেখা অবজেক্ট হয়েছে, আই থেকে বাই মি হয়েছে। অবজেক্টটা কি হয়েছে? অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, আর লেটার। এবার আসেন, আমরা জানি ভয়েস মানে কি? আমরা জানি ভয়েস মানে বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। তাহলে এই যে উইল থেকে উইল আসে, টেস্ট পরিবর্তন করা যাবে না। এবার আসেন, বি প্লাস কি লাগবে? ভি থ্রি। তাহলে শ্যাল, উইল এগুলো পরে কি বসে? ভার্বে বেস ফর্ম বসে, এই জন্য বি বসছে, এই জন্য বি লিখছেন। তাহলে বি প্লাস ভয়েস মানে কি শিখে আসলাম একটু পরে? বি প্লাস ভি থ্রি, এই জন্য বি এর পরে আপনি কি দিচ্ছেন? ভি থ্রি দিচ্ছেন, শেষ। তাহলে মডেলের ক্ষেত্রে আমরা জানি, মডেলের ক্ষেত্রে মডেল অক্সিলারি আসলে এরপরে বি প্লাস ভি থ্রি হয়, সেম কথা। এখন ইজ গোয়িং টুটা কি? বলছে ভাই এটা মডেলের কাজ করে। ইজ গোয়িং টু বা বি প্লাস টু এগুলো কিসের কাজ করে? আই অ্যাম টু রেসপেক্ট আওয়ার টিচার, আমাদের শিক্ষককে সম্মান করা উচিত, তাই না? তাহলে বি এর পরে টুটাও কি? বলছে আমরা জানি ভাইয়া বি এর পরে টুটাও হচ্ছে মডেলের কাজ করে। আবার এই যে বি প্লাস গোয়িং প্লাস টু, এটাও কিসের কাজ করে? মডেলের কাজ করে। তাহলে যেহেতু মডেলের কাজ করে, মডেলের পরে আপনি কি দেন? বি প্লাস ভি থ্রি দেন। এই যে একটু আগে দেখছি মডেলের পরে আপনি বি প্লাস কি দিচ্ছেন? ভি থ্রি দিচ্ছেন। সেম স্ট্রাকচার রে ভাই, এই যে যেহেতু মডেলের কাজ করতেছে, দ্যাটস ওয়াই আপনি এখানে বলছেন বি প্লাস ভি থ্রি। যেহেতু এই জায়গাটাতে এটা কিসের কাজ করতেছে? বলছে ভাই মডেলের কাজ করতেছে। তাহলে যেহেতু এটা মডেলের কাজ করতেছে, তাহলে মডেলের কাজ করলে কি হবে? বি প্লাস ভি থ্রি হবে। এখানে নতুন করে তো আপনার নিয়ম পড়ার দরকার নেই। যদি ইনফিনিটিভ থাকে বি প্লাস ভি থ্রি হবে, ইনফিনিটিভ থাকলে বি প্লাস ভি থ্রি হবে। যদি সামনে অ্যাডজেক্টিভ চলে আসে, যদি অ্যাডজেক্টিভ চলে আসে, তাহলে আর বি প্লাস ভি থ্রি হবে। এগুলো নাটক করা দরকার না তো ভাই, এগুলো নাটক করে গরিব দুর্বল ছাত্ররা, যারা ইংলিশ বোঝে না। এবং ওই সকল টিচাররাও এই কাজগুলোই করে, ওই যে রুলস পড়াইতে জীবন টিবন ধ্বংস। সোজা কথা, আপনি মডেলের ক্ষেত্রে কি করছেন? তা আমরা জানি ভয়েস মানে হচ্ছে বি প্লাস ভি থ্রি। তাহলে উইল বি আপনি কি করছেন? উইল বি রিটেন করছেন, তাই না? তাহলে মডেলের ক্ষেত্রে আমরা বলি বি, মডেলের পরে বি প্লাস ভি থ্রি হয়। ইজ গোয়িং টু কিসের কাজ করে? মডেলের কাজ করে। দ্যাটস ওয়াই পরে কি হয়েছে? প্যাসিভের ক্ষেত্রে বি প্লাস ভি থ্রি আসছে, সেম। তাহলে আমার এখানে কি হচ্ছে তাহলে? তাহলে আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, তখন অটোমেটিকভাবে আমার কি আসতেছে? এই স্ট্রাকচার ফলো করলে আই এম গোয়িং টু রাইট আ লেটার আসতেছে। তাহলে এটা পুরোটা কিসের কাজ করে? বলছে ভাইয়া মডেলের কাজ করে, সেম। নাটক শেষ, ফিনিশ। ঠিক আছে, আলাদাভাবে কোনো ঝামেলা করার দরকার নেই। এবার আসেন 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, এখানে কি বলছে? হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তাহলে আমরা এখানে কি পাই? যদি স্পেসিফিক টাইম থাকে, ঘড়ির কাঁটায় যে টাইমগুলো থাকে না, আমরা যদি বলি সকাল 10টা বাজে, তাহলে স্পেসিফিক টাইম। তাহলে ওটার ক্ষেত্রে কি বসে? অ্যাট। এখানে কি বলতেছে? এখানে কোশ্চেনটা কিন্তু একটু ঘুরে বলতেছে, রাইট? আমিও বলছি এখানে কোশ্চেনটা কি বলতেছে? বলছে ঘুরে বলছে তোমার ঘড়ি অনুসারে কত বাজে। যদি স্পেসিফিক টাইম থাকতো সকাল 10টা, রাত 9টা, বিকাল 6টা, এরকম যদি থাকতো, রাইট? আমরা বলছি যদি এরকম থাকতো তখন আমরা অ্যাট বলতাম। কিন্তু এখানে বলতেছে তোমার ঘড়ি অনুযায়ী কয়টা বাজে রে ভাই। তাহলে ঘড়ি অনুযায়ী যখন বোঝায় তখন আর অ্যাট বসে না, তখন বাই আসে। তখন কি আসে? বাই আসে। ওকে, এরপর আসেন, হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন মিনস, এখানে বলছে অফ অ্যান্ড অন মানে কি? আমি বলি যে ভাইয়া আমার বাসায় নতুন এসি কিনছি তো ঠান্ডা সহ্য হয় না। আমার বউ কি করে ভাইয়া জানেন? একটু পরে অফ করে, আবার 1 ঘন্টা পরে আবার অন করে। সবার বাসায় সেম কাহিনী, যাদের বউ আছে তারা জানে, রাইট? তাহলে এবার আসেন, বলছে কি একবার অফ করতেছে, একবার কি অন করতেছে। তার মানে কি জিনিসটা কি?
বলছে অফ অ্যান্ড অন, তার মানে কি মাঝে মাঝে অন করতেছে মাঝে মাঝে অফ করতেছে, এই জন্য বাংলা হচ্ছে মাঝে মাঝে। আমরা মনে রাখার ক্ষেত্রে এভাবে মনে রাখতে পারি, এটা মানে কি মাঝে মাঝে। এখন এখানে মাঝে মাঝের উত্তর আপনার কাছে দুইটা মনে হতে পারে। এক নম্বর আপনার কাছে মনে হতে পারে যে ভাই এটা ফ্রিকোয়েন্টলি হবে নাকি এটা ওকেশনালি হবে। তাহলে আপনার মনের মধ্যে আসতে পারে যে আমি এখানে ফ্রিকোয়েন্টলি বলবো নাকি ওকেশনালি বলবো। ফ্রিকোয়েন্টলি বাংলা কিন্তু মাঝে মাঝে না, ফ্রিকোয়েন্টলি বাংলা হচ্ছে ঘন ঘন। তাহলে অফ অ্যান্ড অন তো ঘন ঘন হয় না, মাঝে মাঝে এই দিলেন বন্ধ করলেন আবার অন করলেন, বন্ধ করলেন আবার অন করলেন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অকেশনালি। এই জন্য উত্তরটা জি আসবে। এবার আসেন, আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এন্টার দ্য রুম। ভালো ছাত্রদের জন্য কোশ্চেনটা খুবই সুন্দর, গরিবদের জন্য কোশ্চেনটা কঠিন। মানে গরিব স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চায় না, ফাঁকিবাজ, তাদের জন্য আসলে চাকরি পাওয়া টাফ হয়ে যাবে যে কোনো জায়গাতেই। কারণ আপনি যে জায়গাতে যুদ্ধ করতেছেন ওইখানে 17 লক্ষ মানুষ যুদ্ধ করতেছে সেম চাকরিটা নেওয়ার জন্য। তার মানে পজিশন জায়গাটা আপনি এরকম না যে একসাথে 50,000 A+ পাইলেও ঝামেলা নাই, রাইট? বা একটা বিশ্ববিদ্যালয় হইলো না, আমি আরেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি ট্রাই করতেছি, ব্যাপারটা এরকমও না। এখানে জীবন জীবিকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় চাকরি পাওয়া অনেক সহজ। আমি আমার জীবনে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে আমি ডিপার্টমেন্টে টপ রেজাল্ট করেছিলাম। তো ওই জায়গাটা থেকে এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি যে তারা আসলে তাদের কাঙ্ক্ষিত জীবনমান ধরে রাখতে পারেনি। আবার অনেকটাই দেখেছি যে অনেক আমাদের বন্ধু বান্ধব যে স্কুলের কলেজের ফ্রেন্ডগুলো ছিল অনেক নর্মাল জায়গায় পড়তো কিন্তু বড় জায়গায় চলে গেছে শুধুমাত্র ডেডিকেশনের কারণে। এখানে কোন ইনস্টিটিউশন বা কি এটা কখনোই মুখ্য ভূমিকা পালন করতে পারে না, এরা মুখ্য ভূমিকা পালন করে না, রাইট? মূল জায়গাটা যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার জানার আগ্রহ কতখানি, আপনি কত ভালো বোঝেন, কত ভালো ইফোর্ট দেন, আপনি চেয়ার টেবিলে কতখানি বসে থাকেন, এটাই হচ্ছে মুখ্য বিষয়। একবার একটা স্কুলের সামনে একটা বেলুন বিক্রেতা যে বেলুন বিক্রি করতেছিল, যখন বেলুন বিক্রি কমে যায় তখন বেচারি কি করে, বেলুনটা আকাশে ছেড়ে দেয়, ঠিক আছে? তো একটা বাচ্চা এসে বলতেছে, আঙ্কেল আঙ্কেল কোন কালারের বেলুনটা বেশি ওড়ে? নীল কালারটা বোধ হয়, তাই না? তখন বেলুন বিক্রেতা বলতেছে, এটা কালারের কারণে কখনো আকাশে বেশি বেলুন উড়ে না, ওরে ভিতরে যার গ্যাস থাকে, যার বেশি গ্যাস থাকবে সে আকাশে বেশি উড়বে, যার কম গ্যাস থাকবে সে আকাশে কি কম উড়বে। তার মানে কোনো ইনস্টিটিউশন মানুষের জীবনে চাকরি পাওয়ার ক্ষেত্রে আহামরি কোনো ব্যাপক ভূমিকা লাভ করতে পারে না। আপনি যত বেশি মানে ইফোর্ট দিবেন, চেয়ার টেবিলে থাকবেন, যত বেশি আপনার বাবা মার কথা মনে রাখবেন, যে যে বাবা মা আপনার জন্য খায় নাই দায় নাই সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে মানুষ করছে, তাদের সুখের কথা চিন্তা করবেন, তাদের দুঃসময়ে আপনার অবস্থানের কথা চিন্তা করবেন, সুন্দর বিয়ে করার চিন্তা দেখবেন, তাদের জন্যই আসলে ওই চেয়ার টেবিলে বসে থাকা সহজ হয়। আসেন, এখানে নর্মালি আমরা গরিবরা পড়ি কীভাবে? গরিবরা পড়ি এভাবে, আমরা গরিবরা পড়ি এভাবে যে এখানে বাট কি দেওয়া আছে, বসে ভাইয়া কন্ডিশন দেওয়া আছে, আমরা জানি অ্যান্ড অর বাট, এই যে এগুলো যেগুলো আছে, রাইট? অ্যান্ড অর বাট আমরা বলি আগে যা হবে পরে তাই হবে, রাইট? তাহলে আপনি তখন বলেন কি এখানে হ্যাভ লেফট দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট, পরে কি হবে প্রেজেন্ট পারফেক্ট। এই কোশ্চেনের ক্ষেত্রে উত্তর সঠিক, কিন্তু অরিজিনাল বেসিক এটা হইতে পারে না। যেমন আমি যদি বলি, আমি যদি আমি আমি আবারও বলছি যে এটার ক্ষেত্রে হয়তো উত্তর আপনার টেন্সের ক্ষেত্রে মিলে গেছে, রাইট? কিন্তু এইটা কখনোই হ্যাঁ আপনার সেম রেজাল্ট বয়ে আনতে পারে না। যেমন আমি যদি বলি, দেখেন বাংলা মিলে নাকি, দেখেন আমি যদি বলি মাই আব্বা, মাই ফাদার, ঠিক আছে? এরপর আমি বললাম ডিড নট, এবার আমি বললাম ডিড নট, এরপর আমি বললাম পাস দ্য এক্সাম, পাস দ্য এক্সাম, হ্যাঁ আমি বললাম মাই ফাদার ডিড নট পাস দ্য এক্সাম বাট আই উইল। আমি বললাম আমার বাপ আমার পরীক্ষায় পাশ করতে পারেনি, ঠিক আছে? আমি বললাম আমার বাপ আমার পরীক্ষায় পাশ করতে পারেনি, ঠিক আছে, কিন্তু আমি করব, আমি কি করব। তাই এবার দেখেন তো, আমি বললাম মাই ফাদার ডিড নট পাস দ্য এক্সাম, আমার বাপ পরীক্ষায় পাশ করতে পারেনি, ডিড নট পাস দ্য এক্সাম, ডিড নট পাস দ্য এক্সাম পাস্ট টেন্সে দেওয়া আছে, বাট আই উইল, তাহলে বাটের আগে এখানে পাস্ট টেন্স ব্যবহার করছি, এখানে এখানে ফিউচার টেন্স আনছি, তাহলে সে মিলছে? মিলে নাই তো। তাহলে এগুলো আমরা যদি বলি যে ভাইয়া এটা প্যারালিজম স্ট্রাকচার, আগে যা হবে পরে তা হবে, আগে যে টেন্স পরে সে টেন্স, এটা আসলে টেন্সের ক্ষেত্রে মিলে না। টেন্সের ক্ষেত্রে আপনাকে অর্থ বুঝে আসতে হবে। অর্থ যদি আপনি না বুঝতে পারেন আসলে ফলাফলটা অতখানি আসলে আপনার আপনার যে একদম ফেভারে আসবে এটা আসলে বলা কঠিন, ঠিক আছে? বলা কঠিন। আসেন তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, এখানে বাংলাটা কি বলছে? আই হ্যাভ লেফট দ্য রুম, এটা বাংলা কি বলেন তো? আমি যদি বলি এটা বাংলা কি, তাহলে আমি রুম ত্যাগ করিয়াছি যদি সাধু ভাষায় বলেন, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট মানে কি এটা আগে বুঝেন। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানেটা কি এটা আগে আমাকে বুঝে আসতে হবে। ধরেন আমি যদি বলি আই অ্যাট রাইস, এরপর আমি বললাম আরেকটা সেন্টেন্স বললাম আমি আই হ্যাভ
ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। দুটো জায়গা আপনি খেয়াল করেন, আমি এই জায়গাটাতে আমি বললাম আই অ্যাট রাইস, আরেকটাকে আমি বললাম আই হ্যাভ ইটেন রাইস। দুটো বাংলা কি? তাহলে আগে দুটো বাংলা জানা লাগবে। দুটো বাংলা কি? তাহলে আমরা দুটো বাংলা তো খুব সহজ, আপনি খুব সহজে বলবেন আমি ভাত খেয়েছিলাম, আর এটা হচ্ছে আমি ভাত খেয়েছি। বাংলা পারা যায়, অর্থ পারেন তো? বাংলা এক জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি একই কথা হইল না? হ্যাঁ, আপনি যদি পার্লামেন্ট আর হচ্ছে সংসদ বলেন আলাদা কথা বুঝাবেন না, আলাদা কথা তো বুঝাই না ভাই। আপনি এটা ইনার মিনিংটা কি বুঝাচ্ছে? আই অ্যাট রাইস, আমি বললাম এই ভাইয়া, এই আপু, আপনি কি আমার সাথে বিরিয়ানি খেতে যাবেন? বললাম ভাইয়া আই অ্যাট রাইস। আরেকজন বললো আই হ্যাভ ইটেন রাইস। তাহলে দুটা মিনিং হয়ে গেল না? আই অ্যাট রাইস মানে এই এটা কি বলছে, এটা অতীত, অতীতের কাজ অতীতেই শেষ। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে অতীতে একটা কাজ হয়েছে, এটা রেস্টটা বর্তমান, যেহেতু বর্তমান দ্যাটস এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। আমি আবার বলছি, এই জায়গাটার দিকে আপনি যদি একটু সুন্দর করে খেয়াল করেন, দেখেন এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট। এটা কি বলছে ভাই? এটা হচ্ছে অতীত। এটা কি? এটা হলো ভবিষ্যৎ। তাহলে অতীতে যে কাজ শেষ হয়ে গেছে, এর ফলাফল বাকি নেই, এটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট। আবার আমি বলছি অতীতে একটা কাজ হয়েছে, ওটার রেশ এখনো বর্তমানে আছে। বর্তমানে কি আছে? এটাকে আমি বলছি প্রেজেন্ট পারফেক্ট। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলছি। আই অ্যাট রাইস তার মানে কি? অতীতে ভাত খাইছেন, ওটার ফিলিংস আর নাই, কোনো ইম্প্যাক্টই নাই, ওটা পাস্ট ইনডিফিনিট। আপনার এখন পেট ভরা থাকতেও পারে, নাও পারে। বাট আপনি যখন বলবেন আই হ্যাভ ইটেন রাইস, তার মানে একটু আগে আপনি খাইছেন, মানে অতীত সময় আপনি একটা খাইছেন, এখন এটা রেশ কি? পেটটা হলো ভরা, বর্তমানের ইম্প্যাক্ট আছে, রেজাল্ট আছে, তার মানে এটাকে তখন আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। আমি আবার বলছি আই অ্যাট রাইস, অতীতে ভাত খাইছেন, এখন পেটে থাকতেও পারে, নাও পারে, অতীতে ওর ঝামেলা শেষ। আর যখন আপনাকে বলছে আই হ্যাভ ইটেন রাইস, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওয়ান কাইন্ড অফ অতীত, যেহেতু ওর রেশ বর্তমানে থাকে, দ্যাটস এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। আই হ্যাভ ইটেন রাইস তার মানে আমি একটু আগে ভাত খাইছি, ফলাফলটা এখনো পেটের মধ্যে। পেটটা কেমন? বলছে ভাইয়া পেটটা হলো ভরা। পেটটা কেমন? বলছে ভাইয়া পেটটা হচ্ছে ভরা। এটা হচ্ছে ইম্প্যাক্ট, বর্তমানে আমার পেটের মধ্যে ইম্প্যাক্ট আছে ভাই, এই জন্য আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি। আমি আবার বলছি এটাকে আমরা কি বলছি? আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি। আসেন এবার আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, এবার বাংলা করেন তো, এখানে বাংলা কি বলছে? এবার বাংলা করেন, এবার বাংলার দিকে আপনি যদি খেয়াল করেন, বলছে আই হ্যাভ লেফট দ্য রুম, তার মানে কি বোঝাচ্ছে? আমি রুমটা ত্যাগ করেছি, তার মানে কি একটু আগে ত্যাগ করছে, এটার ফিলিংসটা বর্তমানে আছে। বাংলাতে এটা বোঝায় একটু আগে রুম থেকে সে গেছে। হ্যাঁ, তার মানে একটু আগে গেছে, রুমের মধ্যে কি কি ছিল, কি কি ঘটছে ওর মনে আছে, তাই না? তার মানে সে কিন্তু চলে গেছে, এটা ওয়ান কাইন্ড অফ অতীত। এর যাওয়ার কাজটা কি বলছে? যাওয়ার কাজ হচ্ছে শেষ। যাওয়ার কাজটা কি বলছে? শেষ। যাওয়ার পরে ইম্প্যাক্টটা কি? ওই যে একটু আগে এসে রেশ আছে, তার মনে আছে রুমের মধ্যে কে কে কি করতেছিল, দুটা ছেলে দুটা মেয়ে ডান্স দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইকুম তুলাই, আল্লাহ মাফ করে দিও, আসমানে বলা আসমানে তুলে দিও, জমিনে বলা জমিনে ডাবা দিও, আমিন। তার মানে একটু আগে সে রুম থেকে চলে গেছে ভাই। যাওয়ার কাজটা কি বলছে ভাই? যাওয়ার কাজটা শেষ, ইম্প্যাক্ট আছে। এবার আসেন, বাট হি এন্টার্স, সে এখন প্রবেশ করছে, তাহলে কি মিনিং আসে? তাহলে এই এখন সে যে রুমে প্রবেশ করলো, তাহলে এটা মিনিং আসলো কিভাবে? সে তো অলরেডি চলে গেছে না, আমি চলে গেছি, সে প্রবেশ করছে, তাহলে তুমি জানলা কিভাবে? মিনিং আসে না তো। সে ইন্টারিং করতেছে রুমের মধ্যে, মিনিং আসে? বলছে না, সে তো অলরেডি চলে গেছে। আই হ্যাভ লেফট দ্য রুম, আমি রুম ত্যাগ করছি, আর সে প্রবেশ করছে, তাহলে আমি তো বক্তা, বক্তা কে? আমি। তাহলে সে যে এখন প্রবেশ করছে, তুমি জানলা কিভাবে? হ্যাঁ, সে যে রুমের মধ্যে ঢুকতেছে, তুমি জানলা কিভাবে? এটা কখনোই পসিবল। আমি তো চলে গেছি, রুমের মধ্যে কে ঢুকলো না কে বেরোলো আমি কিছু জানি, বুঝছে না? তার মানে দ্যাটস ওয়াই এগুলোর উত্তর আসে না। তাইলে এটার উত্তরটা কি? আসে না। তো দ্যাটস ওয়াই আমরা যদি মিনিংগত দিক বিবেচনা করি, বলছে আই হ্যাভ লেফট দ্য রুম, আমি রুমটা ত্যাগ করেছি, এবং আমি যদি দেখি ওই সময়টাতে আরেকটা ঘটনা ঘটছিল, হি হ্যাজ ইন্টার্ড দ্য রুম, সে রুমের মধ্যে কি করছে? প্রবেশ করছে। দ্যাটস ওয়াই উত্তরটা এরকমভাবে আসছে। ওকে, আসেন এরপরে আমরা যদি খেয়াল করি 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনের দিকে দেখি আমরা 22 নম্বর কোশ্চেনটা কি পাচ্ছি। 22 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি লিখি, বলছে দ্য এনিমি গেভ ইন দ্য লাস্ট। এর মধ্যে গেভ ইন মানেটা কি? গেভ ইন এর মিনিংটা কি চাচ্ছে, তাই তো? তাহলে আমরা জানি এটা একটা গ্রুপ ভার্ব, তাই না? গেভ ইনটা কি? একটা গ্রুপ ভার্ব। এই গেভ ইন মানে কি? আমরা যদি বলি গেভ ইন মানে হচ্ছে নতি স্বীকার করা, বশ্যতা স্বীকার করা। বলছে সে, হ্যাঁ, দ্য এনিমি গেভ ইন দ্য লাস্ট, এই যে শত্রুটা অবশেষে কি? নতি স্বীকার করছে, বশ্যতা স্বীকার করছে। বলছে গেভ ইন এর মানেটা কি? ওই যে নতি স্বীকার করা, ইলডিড। এটা কি হবে তাহলে? ইলডিড। এই তো। এরপরে আসে মুখস্থ বিদ্যা। এরপরে 23 নম্বর কোশ্চেন, গেট দ্য এক্স। গেট দ্য এক্স মানে কি?
বলছে কোশ্চেনটা এখানে বলছে গেট দ্য এক্স বলতে আমরা কি বুঝি? গেট দ্য এক্স আপনি যদি খেয়াল করেন এই এক্সটা গেট দ্য এক্স এর এটা আপনার 19 শতকের দিকে এই এক্সটাকে মেটাফর হিসেবে ব্যবহার করা হতো। কিভাবে মেটাফরিক্যালি তারা যেভাবে বোঝানোর চেষ্টা করতো, যেমন আপনি যদি গাছ কাটেন তাহলে কুড়াল দিয়ে গাছ কাটবেন, তার মানে কি সাবার, গাছটা কি হয়ে যাবে সাবার। হ্যাঁ, তো এই যে গাছটা সাবার করে ফেলছে, তার মানে কি একদম ছিঁড়ে বেড়া ফেলাইছে, তাই তো। ওইটাতে কারো যখন চাকরি চলে যায় তো মেটাফরিক্যালি এই কুড়ালটাকে ব্যবহার করা হতো। এই যে নে বাবা কুড়াল নে, ঠিক আছে। ওই যে গাছ যেমন কেটে সাবার করে দেয়, তেমনি মেটাফরিক্যালি কারো আপনার যখন আপনার এই জায়গাতে যখন চলে আসে, হ্যাঁ, তো আগের যুগে এই জিনিসটা খুবই ব্যবহার করা হতো। হ্যাঁ, তাহলে আমরা তখন বলতাম যে কারো চাকরি চলে গেছে, বাঁশ খাইছে, হ্যাঁ, ওই যে কুড়াল মারছে, ঠিক আছে, তখন আমরা বলতাম লস দ্য জব। লসটা কি বুঝছে ভাই? লস দ্য জব। এবার আসেন 24 নম্বর, বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি? তার মানে আশেপাশে ঘুরে কিন্তু মূল জায়গায় আঘাত করে না, মূল কথা তো এটাই। হ্যাঁ, মূল কথায় না গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। বিট অ্যাবাউট দ্য বাস, এটার অনুবাদটা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বাস। বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে যে মূল কথায় না আসে আশেপাশে ঘুরে বেড়ায়। এটা কিভাবে আসছে? যখন আমাদের একদম হান্টিং সোসাইটি যেটা ছিল ওই সময়টাতে বুশ মানে কি? বুশ মানে ওই যে ঝোপঝাড়। যখন ওরা পশু শিকার করতে যাইতো, তো পশু শিকার করতে যখন যাইতো ওরা ওই জঙ্গলটারে ঘিরে ফেলতো। তার মানে মূল জায়গায় আঘাত না করে আগে জঙ্গল ঘিরেও তারা অপেক্ষা করতো, যখনই আসবে তখনই ধরবে। তার মূল জায়গায় না থেকে, হ্যাঁ, বিট অ্যাবাউট দ্য বুশ, ওই জঙ্গলের চারিপাশে ঘোরা, ঝোপঝাড়ের চারিপাশে ঘোরা, রাইট, ঝোপঝাড়ের কি চারিপাশে ঘোরা। তো এই যে হান্টিং যে প্র্যাকটিস যেটা আছে, শিকারের যে প্র্যাকটিস, দেখবেন যে আশেপাশে সবাই ঘিরা ধরে, তারপরে হচ্ছে একজন যায় ওখানে নাড়াচাড়া করে, এরপরে যখন কোনো পশু বের হয়ে আসে তখন ঝুপ করে ধরে ফেলে, রাইট। তার মানে মূল জায়গায় আগে আঘাত না করে আশেপাশে ঘুরে বেড়ানো। আশেপাশে কি বলছে ভাইয়া? আশেপাশে ঘুরে বেড়ানো। তাহলে মূল কথায় না গিয়ে ঘুরিয়ে বলা, ওটাকে তখন আমরা বলতেছি বিট অ্যাবাউট দ্য বুশ। তাহলে এই জায়গাটাতে কিন্তু ওটা দেওয়া নেই, হ্যাঁ, অরিজিনাল অর্থটা এখানে দেওয়া নেই। যেহেতু অন্ধের কিবা রাত্রি কিবা দিন এটার সাথে একটুও মিলে না। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন, মিলে না। তন্ন তন্ন করে খোঁজা, তাও মিলে না। তার মানে কি আসতেছে? অথই সাগরে ভাষা, রাইট। তার মানে ওই যে মূল জায়গায় আঘাত না দিয়ে ঘোরাফেরা করা, ওই যে আপনার যখন পশু শিকার করার যে প্র্যাকটিসটা যেটা আছে ওই চারিপাশে ঘিরে ফেলে, তার মানে কি ওই যে অথই সাগরে ভেসে যাচ্ছেন, ওই জায়গা থেকে মোটামুটি এটা ছাড়া নেওয়ার মতো কিচ্ছু নাই। দ্যাটস উত্তরটা এ হবে। ওকে, লাস্ট কোশ্চেনটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। অনেকগুলো বইয়ে দেখছি বি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অনেক জায়গায় দেখছি আমি বি নাম্বার দেওয়া আছে, আসলে বি নাম্বার উত্তর হবে না। এখানে 25 নম্বর কোশ্চেনটা কি বলছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি আবার বলছি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কথাটা বলছেন আপনি, রাইট, ধূমপান স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর কথা বলছেন, তাহলে এখানে দেখেন তো এটা কি একটা ফ্যাক্ট না? এটা কি একটা ফ্যাক্ট? তাহলে যেহেতু এটা একটা ফ্যাক্ট, তার মানে এটাকে কি বলবেন আপনি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি বলেন, এখানে কি দেওয়া আছে? কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। তো ভাই টেলস আপন হেলথের যদি বলতো তাও না আমি একটু চিন্তা করতে পারতাম। বলছে বিড়ি খাইলে কি মানুষের ক্ষতি হবেই, তাহলে আপনি বিড়ি খাইলে যেহেতু ক্ষতি হবেই রে ভাই, এটা তো একটা ফ্যাক্ট। আর ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে আমরা যদি বলি যে এটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অনেক বই আমি দেখেছি কোশ্চেন যখন আমি নিই, নেওয়ার সময় অনেক বইগুলো একটু দেখতেছিলাম বাজারে কী ধরনের বইয়ে কোশ্চেনগুলো দেওয়া আছে, দেখে যে এটা দেওয়া আছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাহলে এবার আসেন, আরেকটা দেওয়া আছে, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। এটা হতে পারে, আমি রেখে দিলাম। আরেকটা দেওয়া আছে, স্মোকিং ওয়াজ আ ব্যাড হ্যাবিট। বিড়ি খাওয়া একটা বাজে অভ্যাস, বিড়ি খাওয়া বাজে অভ্যাস আর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দুটোর অর্থ কি কোনোভাবেই আপনার কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয় কিনা? তা আমরা বলবো যে ভাইয়া দুইটার অর্থ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না, দ্যাটস এটাকে আমরা আগে বাদ দিচ্ছি। তাহলে দুটো থাকলো, বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য এই যে ব্যাড, ক্ষতিকর। আর একটা বলতেছি স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য এই যে ডেঞ্জারাস মানে কি ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ। বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণর সাথে ক্ষতিকরের কোনো মিল আছে? বলছে না, দুটো আলাদা ওয়ার্ড। যেমন আমি বললাম এ মেয়েটা অনেক বড় লোক, তুমি যদি, হ্যাঁ, তুমি যদি এটা বিপজ্জনক ভেবে সামনের দিকে তুমি যদি আগাও, কপালে কিন্তু লাড্ডুও ফুটতে পারে। তাহলে বিপজ্জনক অনেক সময় আপনার জন্য ফ্রুটফুলও হইতে পারে। আমি বললাম সমুদ্র যাত্রা কিন্তু আপনার জন্য বিপজ্জনক, আপনি সমুদ্র পার হয়ে গেলেন, পেপারে নাম উঠে গেল,
ইংলিশ চ্যানেল পার হয়ে গেলেন, আপনার পেপারে নাম উঠে গেল। তাহলে বিপজ্জনক, তারপরেও আপনার পার হলেন, আপনি খ্যাতি পেলেন, টাকা পাইলেন। তাহলে বিপজ্জনক হইলেও আপনার কাছে এটা জিনিসটা পজিটিভ হতে পারে, কিন্তু ক্ষতিকর কখনোই পজিটিভ হতে পারে না। দ্যাটস ওয়াই এক্স্যাক্ট মিনিং এর কথা যদি চিন্তা করি তাহলে ডি নাম্বার আসে না, এই জন্য উত্তর আসে এ। এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে যখন আপনি পড়বেন তখন দেখবেন যে আপনার কাছে অনেক মজা লাগতেছে, হ্যাঁ। আর যখন বুঝে বুঝে পড়বেন না তখন দেখবেন যে আপনি অতখানি মজা পাবেন না। এই জন্য বুঝে বুঝে পড়ার চেষ্টা করা। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি আমাদের এখানে ক্লাস করতে এসে ওই আপনি যদি মনে করেন আমরা টেকনিকের পিছনে দৌড়াই, ভাই আমরা টেকনিকের পিছনে দৌড়াই না। যদি আপনি এটা মনে করে থাকেন তাহলে আপনি ভুল জায়গায় চলে আসছেন। আর আপনি যদি মনে করেন যে আপনি শেখার জন্য আসছেন, আপনি ভালো চাকরির জন্য আসছেন, আপনি যেই পরীক্ষা দেবেন সেটার জন্যই টিকবেন, সামনে যে নিবন্ধন পরীক্ষা আছে সেটা যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো আপনি ভালো উত্তর পারবেন, তাহলে আমাদের কাছে আসেন। আর যদি মনে করেন যে না আমি 5 মিনিটে গোটা বই শেষ করে ফেলাবো, তাহলে আমরা সরি ভাই, আপনার এখানে আসার দরকার নেই, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে যান, তারা শর্টকাট অনেক ভালোভাবে পড়ায়, কিন্তু ফলাফল স্বরূপ আবার আমাদের ক্লাস করার জন্য আসেন, তখন মজা লাগবে। হ্যাঁ, আমাদের এই প্ল্যাটফর্মে মজুদার পাঠশালাতে যতগুলো টিচার আমরা বাছাই করেছি সবগুলো বাজারে মিনিমাম 12 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স। এখানে কোনো নাবালক পোলাপান নাই, এখানে কারো ব্যাকগ্রাউন্ড খারাপ এরকম পোলাপান নাই, সব মেধাবী মুখ এবং পরীক্ষিত। যখন একটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, কোনো জবের দিকে না যেয়ে বাই প্রফেশনে পড়াচ্ছে, তখন ওই মানুষের ডেডিকেশনটা অন্য লেভেলের হয়, রাইট? ওই মানুষটা অন্যভাবে পড়ানোর চেষ্টা করে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি যতক্ষণ পড়েন একটা টিচার ক্লাস নেওয়ার জন্য তার চেয়ে বেশি পড়তে হয় একটা সাবজেক্টে, রাইট? তো আপনি আমাদের ক্লাসগুলো পর্যায়ক্রমে করতে থাকেন। আমাদের জোর রিকোয়েস্ট থাকবে আপনি প্রত্যেকটা টিচারে মিনিমাম 5টা করে ক্লাস করবেন। 5টা করে ক্লাস করার পরে যদি মনে হয় যে মজুদার আপডেট যে পেজটা আছে ওনারা যেমন রিনাউন্ড, ক্লাসগুলো ওরকম রিনাউন্ড হয়, তাহলে আমাদের উপর ভরসা রাখবেন। ক্লাসগুলো আমাদের ফ্রি ক্লাসগুলো চলতেছে, সপ্তাহে আপনার 14টা ক্লাস, মানে প্রত্যেক দিন 2টা করে ক্লাস। আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে চাই, শর্টকাটের পিছনে সুইটেন না, মজার পিছনে সুইটেন না বসে ভাইয়া কেমন পড়াইছে, ভাইয়া অসাধারণ পড়াইছে, হাসতে হাসতে জীবন শেষ। ও ভাই আপনি হাসছেন না পড়ছেন? ভাইয়া সেই পড়াইছে, যে টেকনিক দিছে সব কোশ্চেন সলভ করে ফেলাইছি। কোনগুলো? বোর্ডের গুলো নাকি বইয়ের গুলো? বোর্ডের গুলো। ওটা করে লাভ নাই, পরীক্ষায় যে দেখবেন আহারে এগুলো গেল ওগুলো গেল, মিলবে না, তখন মনে হবে যে উত্তর ভুল দিছে, আপনার মার্কস আসার কথা এরকম ছিল না। তাইলে আপনার মার্কস কম আসার পিছনে কোশ্চেন ভুল না ভাই, আপনারও তো ভুল থাকতে পারে। এই জায়গাগুলো থেকে সাধু সাবধান। জীবনে অনেকবার ভুল করে ফেলছেন, এবার ভুল করলে শুধু আপনি বিপদে পড়বেন না, আপনি এখন ভুল করতেছেন, আগে ভুল করছেন, আপনার বাবা মা আপনার হাত ধরে টেনে তুলছে, কিন্তু বর্তমানে আপনি যদি ভুল করেন বাবা মার হাত ধরে টেনে তোলার আপনাকে সুযোগ নাই, কারণ তাদেরকে এই দায়িত্ব নেওয়ার সময় আপনার চলে আসছে। পরবর্তী প্রজন্ম আসবে, সুন্দরভাবে বিয়ে করবেন, হ্যাঁ, তাদের বাচ্চা কাচ্চা, আপনার নিজের বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে হবে। তো ওই জায়গাটা থেকে সুন্দরভাবে নিজের জীবনকে গোছানোর চেষ্টা করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। শর্টকাটের মূল্য দিতে যে জীবনে বহুতবার ভুগছেন, আবার যদি ওই যে মজার পিছনে ছুটে বেড়ান, টেকনিকের পিছনে যদি ছুটে বেড়ান, তাহলে জীবন শেষ হয়ে যাবে। এই জন্য বেসিক সহকারে সুন্দরভাবে পড়তে হবে। আমি আশাবাদী আমাদের যতগুলো ক্লাস টিচার আছে এখানে সবগুলো অসাধারণ পড়ায়। আপনার লিখে থাকুন, বেটার কিছু আসবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবনে ভালো কিছু করেন আর প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে পারেন, এই দোয়া আল্লাহর কাছে করি। সবাইকে অনেক অনেক শুভকামনা। কালকে সকালে ক্লাস আছে 9টায় 10টায়, করে ফেলবেন। আল্লাহ হাফেজ।